তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। আচ্ছা, একটা কথা, ইন্ডিয়ান ইকোনমির ক্লাসটা আমরা টোটালটা করব, কেউ কিন্তু পিডিএফ চাইবে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? পিডিএফ কেউ চাইবে না, খাতা পেন নিয়ে বসবে, যে ক্লাস হবে, যা বলানো হবে, যা ডিকটেশন দেওয়া হবে, যা নোট দেওয়া হবে, সুন্দর করে খাতায় সেগুলো তুলবে। ঠিক আছে? তাহলে ইন্ডিয়ান ইকোনমির যে লেকচার সিরিজ চলবে, সেখানে কিন্তু আমি কোনো রূপ পিডিএফ দেব না। ইজ ইট ক্লিয়ার? কোন রূপ পিডিএফ দিব না, যা আমি পড়াচ্ছি সেটাকে লিখতে হবে। পিডিএফ দেওয়ার অর্থ কি? পিডিএফ দেওয়ার অর্থ হচ্ছে যে নোটটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে, ওইটাকে তোমরা ডাউনলোড করে নিচ্ছ। ডাউনলোড যদি 100 জন করে, তাহলে 70 জন হয়তো সেটাকে প্রিন্ট করে, আর সেই 70 জনের প্রিন্টের মধ্যে 10 জন হয়তো সেই প্রিন্টটা পড়ে, আর বাকিদের প্রিন্ট গুলো কিন্তু ওই বইয়ের মধ্যে এখানে সেখানেই পড়ে থাকে। কিন্তু যদি কমপ্লিট কোর্সটা যদি তোমরা করো এবং সেটাকে যদি তোমরা রেগুলার ভিডিওগুলোকে দেখো এবং সেগুলোকে যদি খাতায় নোট করে রাখো, তাহলে নোট করার সময় তুমি লিখছো এবং শুনছো, অলরেডি সেখানে কিন্তু পড়াটা তোমার কমপ্লিট হয়ে যাবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হেন্স পিডিএফ কেউ করবে না। ইন্ডিয়ান ইকোনমির ক্লাসে আমি কোনো পিডিএফ প্রোভাইড করব না। যদি মনে হয় কোনো বিষয়ে পিডিএফ দেওয়া প্রয়োজন, আমি সেই পিডিএফ দিব। তবে একটা কথা, এমসিকিউ কোশ্চেনের যে পিডিএফ না, সেটা তোমরা পাবে, বাট থিওরির পিডিএফ যতদূর না সম্ভব আমি পিডিএফ দেওয়ার চেষ্টা করব না। ঠিক আছে? তাহলে এমসিকিউ কোশ্চেন পিডিএফ পাবে, বাট থিওরির পিডিএফ আমি দেব না। আমি এখানে যেভাবে পড়াবো অ্যাজ ইট ইজ, তোমাদের সেগুলোকে সুন্দর করে খাতায় নোট করতে হবে। ওকে? এবার একটা কথা শোনো, আমরা পড়তে চলেছি ইন্ডিয়ান ইকোনমি। এখন ইন্ডিয়ান ইকোনমি, এটি কি একটি ছোট বিষয়? বলো কেউ আমায়, এটি কি একটি ছোটখাটো বিষয়? এটি অনেক বিশাল একটা বিষয়, তাই না? বিরাট একটা বিষয় ইন্ডিয়ান ইকোনমি। যারা আমরা ইকোনমি পড়ছি, আমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছি বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছি, তাদের কাছে এই বিষয়টি একেবারে নতুন। হেন্স একেবারে নতুন হওয়ার জন্য কি হয়, এর সম্বন্ধে একটা ভীতি তৈরি হয়। আমি চেষ্টা করব এই কোর্সটাকে এমন ভাবে সাজাতে যে এই কোর্সটা হবে এক্সাম ওরিয়েন্টেড। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এক্সাম ওরিয়েন্টেড, নট এনি, মানে সবকিছু পড়ানো সম্ভব নয়। ঠিক আছে? ইন্ডিয়ান ইকোনমির যতটুকুন আমাদের দরকার বিসিএস এর জন্য বা ইউপিএসসির জন্য, ঠিক ততটুকুন পড়ানো হবে। এর বিভিন্ন টার্মস আছে, বিভিন্ন টার্মিনোলজিস রয়েছে, সেগুলোকে আমাদের দরকার নেই। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমার যতটা দরকার ততটুকুন পড়তে হবে। এখন এইখানে প্রশ্ন ওঠে যে স্যার তাহলে আপনি এইটুকুন কেন বলছেন, মানে সব পড়ালেই ভালো হতো, এইটুকুন কেন পড়াবেন? একটা কথা শোনো, তোমরা কি শুধুমাত্র ইন্ডিয়ান ইকোনমি পড়েই কি ডব্লিউবিসিএস পাস করে যাবে, নাকি তার সঙ্গে আরো অনেক সাবজেক্ট রয়েছে? তাহলে তোমাকে বহু সাবজেক্ট পড়তে হচ্ছে। সেই বহু সাবজেক্টের মধ্যে ইন্ডিয়ান ইকোনমি একটা সাবজেক্ট। তাহলে ইন্ডিয়ান ইকোনমিতে তো যদি তুমি মাস্টার করে ফেলো, তাহলে বাকি সাবজেক্ট গুলো কি হবে, তাই না? তাহলে আমাদের এই টোটাল কোর্সটা হবে এক্সাম ওরিয়েন্টেড। সমস্ত বিষয়ের কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করব, যেখানে যেখানে মনে হবে যে ভালো করে পড়ানো দরকার সেটা আমি করতে পারি। তাহলে তোমাদের কি কাজ আছে, তোমরা আমাকে সাজেশন দিতে পারো যে স্যার কি কি পড়ানো দরকার, বা তোমাদের মনে করো কোনো জিনিস জানার ইচ্ছা আছে, আমাকে অবশ্যই গ্রুপে বলবে, আমি সেগুলোকে জানানোর চেষ্টা করব। আর ইউ গেটিং? আর কিভাবে পড়াতে হবে, কেমন ভাবে পড়াতে হবে, এটা মনে হয় আমি তোমাদের থেকে ভালোই জানি। সো আশা করি সেখানে কোনো অসুবিধা হবে না। ইজ ইট ক্লিয়ার? আজকে যেহেতু ইন্ডিয়ান ইকোনমির ফার্স্ট ক্লাস, তাই এটা আমি আমার ভূমিকাটা দিয়ে দিলাম। এবার বলো, এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে কি? Anyone having questions regarding this? ক্লাস চলুক, তারপরে বলবো স্যার যদি থাকে। আচ্ছা, ঠিক তো। আগেই কেন কোয়েশ্চেন, মানে আমি বললাম কি যে এই যত পর্যন্ত বললাম এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন নাই, তাই না? না স্যার নেই। ঠিক, ওকে, চলো। হ্যাঁ বলো কি কোয়েশ্চেন আছে, বলো। তাহলে আমাদের ইংলিশ ক্লাসটা স্যার কবে হবে? ইংলিশ ক্লাস তোমাদের হবে কবে, মানে বুঝলাম না আমি। মানে আজকে তো ইংলিশ ক্লাস ছিল, এই সময় ইংলিশ ক্লাস ছিল 8:30 থেকে ছিল।
স্যার 8:30 থেকে ইংলিশ ক্লাস আছে স্যার। হ্যাঁ, ইংলিশ ক্লাস তো 8:30 থেকে। ও স্যার, হ্যাঁ হ্যাঁ, 8:30 থেকে 8:30 থেকে, ঠিক আছে স্যার। হ্যাঁ, চলো দেখো আমাদের টপিকস টু কভার, আমরা কি কি কভার করব এখানে দেখো। সবার প্রথমে সুন্দর করে নোট লাগাবে কিন্তু। টপিকস টু কভার আমরা কি কি কভার করব। প্রথমত বেসিক কনসেপ্ট, ইকোনমিক্স এর বেসিক কনসেপ্টকে আমরা কভার করব। তারপর ইকোনমিক অ্যাক্টিভিটিস দেখব, তারপর ন্যাশনাল ইনকাম দেখব, তারপর ট্যাক্সেশন দেখব, তারপর বাজেট দেখব, তারপর ইনফ্লেশন ডিফ্লেশন দেখব, তারপর ইনভেস্টমেন্ট দেখব, তারপর প্রপার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্টের জায়গাটা দেখব, তারপর পপুলেশন দেখব, তারপর ইকোনমিক যে প্ল্যানিং সেই প্ল্যানিং গুলোকে দেখব, ব্যালেন্স অফ পেমেন্ট দেখব, ফাইন্যান্সিয়াল মার্কেট দেখব। ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে আমরা ব্যাংকিং আর শেয়ার মার্কেট সম্পর্কে পড়বো, তারপর পড়বো এগ্রিকালচার, আর তারপর মিসলেনিয়াস টার্মিনোলজিস যা কিছু বাকি আছে সেগুলোকে আমরা দেখব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টপিক। ঠিক আছে, এই 14টি টপিক আমরা কমপ্লিট করব। এই 14টি টপিক কমপ্লিট করলে আমাদের এই কোর্সটি শুধুমাত্র WBCS নয়, ইউপিএসসি এর জন্যও এটা এনাফ হবে। এনাফ, আর ইউ গেটিং মাই পয়েন্ট? চেষ্টা করব আমার যতদূর সাধ্য আছে, যতটুকুন আমি জানি এই সামান্য জ্ঞান তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা স্যার হ্যাঁ বলো। স্যার ইকোনমিকের ক্ষেত্রে কি ম্যাথমেটিক্স বা এরকম কোনো ইকুয়েশন আমাদেরকে কি প্র্যাকটিস করতে হবে, না না। এটা টোটালি থিওরি বেস হয়? টোটাল থিওরি বেসড, কোনো অঙ্ক টঙ্ক করা লাগবে না। ঠিক আছে, কিছু আচ্ছা। করা লাগবে না। হ্যাঁ, চিন্তা নেই, চিন্তা নেই, আচ্ছা। যা কিছু আসবে আমি করাবো। হ্যাঁ, ঠিক আছে একটুখানি স্যার। ভরসা রাখো, ব্যাস ব্যাস, একটুখানি ভরসা রাখো তাহলে স্যার? হবে। হ্যাঁ, এর সাথে আমরা কি করব, এক মিনিট আমি বলি, তারপর আমি প্রশ্ন নিব অবশ্যই। তাহলে এই টপিক গুলো হচ্ছে আমাদের থিওরি ক্লাস। এই থিওরি ক্লাসের সঙ্গে উইথ দিস এগুলোর সঙ্গে আমরা কি করব, ইকোনমিক সার্ভে পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, এবং তার সাথে এমসিকিউ পড়বো। আর ইউ গেটিং? দেখো একটা কথা, ইকোনমিক্স আমরা যত যাই এগুলো পড়ি না কেন, আমাদের কোয়েশ্চেন হবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই। আর ইউ গেটিং? কারণ ইকোনমিক্স এর এত বিশাল একটা ব্রড সেকশন রয়েছে, সেখান থেকে আমাদের প্রশ্ন করা, বিভিন্ন পরীক্ষায় যখন প্রশ্ন করবে তখন সেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরেই হবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দুই ধরনের কোয়েশ্চেন করা হয়। ধরো আমার বিসিএস পরীক্ষা এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, তার 1 মাস আগেই দেখা গেল বাজেট পেশ হয়েছে ভারতবর্ষে, তাই না? তাহলে যখনই বাজেটটা পেশ হলো তখন আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ইকোনমিক্স এর উপরে দেখবে যে বাজেটের উপরে ডিপেন্ড করে অনেকগুলো কোয়েশ্চেন করে ফেলছে। বোঝা যাচ্ছে? তার মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কিন্তু আমাদের গুরুত্বটা বেশি থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে সঙ্গে রিলেটেড করে আমাদের পড়তে হবে। আর তার সাথে আমরা থিওরির সঙ্গে এমসিকিউ পড়বো, সেটা তো বললাম। আর স্টাডি ম্যাটেরিয়াল কি থাকবে, এই হচ্ছে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল থাকবে। ওকে, স্টাডি ম্যাটেরিয়াল থাকবে স্যার এম লক্ষ্মীকান্তের যে ইন্ডিয়ান ইকোনমি রয়েছে সেটা। ঠিক আছে, এই সরি এক মিনিট, স্যার এম লক্ষ্মীকান্ত নয়, এটা কি হবে বলো দেখি? রমেশ সিং স্যার। হ্যাঁ, এম লক্ষ্মীকান্তের তো ইন্ডিয়ান পলিটি, এটা স্যার রমেশ সিং এর ইয়ে থাকবে। হ্যাঁ, লিখে নাও, রমেশ সিং। স্যার নিতিন সিংহানিয়া বুকটা কেমন হবে? ঠিক আছে, অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে। যদি বই কিনে না থাকো রমেশ সিং এর বইটা কিনবে। ঠিক আছে, ঠিক আছে স্যার এটা আসলে কি বলতো, আমি এটা বলছি তো আমার একটা ভালো লাগে বইটি, রমেশ সিং এর বইটি আমার ভালো লাগে। এবার তোমার যদি নিতিন সিংহানিয়া ভালো লাগে ইউ ক্যান বাই ইট। তারপর কি, তারপর এনসিইআরটি। স্যার আমি যদি কোনো বই না কিনি তো চলবে স্যার? কোনো বই না কিনলে, ওই জন্যই তো বললাম আমি আসি, একটু শেষ করতে দাও। তারপর আমাদের স্টাডি ম্যাটেরিয়াল কি হবে, এনসিইআরটির ক্লাস 11 আর 12 এর যে ইকোনমিক্স রয়েছে সেটা, আর সর্বোপরি আমাদের গুগল মহারাজ। ওকে, সর্বোপরি গুগল মহারাজ, অর্থাৎ কিছু কিছু ইনফরমেশন আমি তোমাদের এখানে গুগল থেকেও প্রোভাইড করব। তাহলে স্টাডি ম্যাটেরিয়াল কি, স্টাডি ম্যাটেরিয়াল হচ্ছে রমেশ সিং, এনসিইআরটি আর হচ্ছে গুগল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল। এবার বলি যে আমাদেরকে স্যার বই কেনা বিশেষ প্রয়োজন। আমি বলছি আশা করছি আমি যেভাবে তোমাদেরকে পড়াবো সেখানে বইপত্র কিছু কেনা লাগবে না। কথাটা আবার বলছি, আমি যেভাবে তোমাদের পড়াবো আশা করছি কোনো বইপত্র কেনা লাগবে না। তবু একটা কথা বলি যে তুমি যদি চাও যে আমি এই বিষয়টি অন্য কাউকে পড়াতে চাই, তাহলে আমার পড়ানোর সাথে সাথে
যদি তোমরা যে কোনো একটা মাদার বুক কে ফলো করে চলো তাহলে সেটা বেটার হয়। হ্যাঁ, এই জন্য আমি চাইবো যে রমেশ সিং, আর যদি কেউ চাও যে না নিতিন সিংহানিয়া স্যারের বই ভালো লাগে তাহলে ওইটা পারচেজ করে নিবে। ওকে, আর যারা মনে করছো যে আমরা ইংরেজিতে ভালো কমফোর্টেবল নই, তারা কি করবে, তারা বাংলাতে স্যার তোজামেল হোসেনের বইটাকে পারচেজ করে নিবে। ওকে, বোঝা গেল আমার কথা? কিন্তু আমি এখানে যা পড়াবো, যা নোটপত্র এখানে প্রোভাইড করা হবে, তাতে তোমাদের কোনো ধরনের বইপত্র কিছু কেনার প্রয়োজন পড়বে না। ওকে, এবার বলো এই সিলেবাস সম্পর্কে যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে। স্যার হ্যাঁ বলো। বলছিলাম ওই রমেশ সিং এর কোন পাবলিকেশনটা নিতে হবে? দেখো একদম লেটেস্ট এডিশনটা নেবে, লেটেস্ট এডিশন। এখন কততম এডিশন চলছে আমি জানি না, তবে লেটেস্ট এডিশনটা নেবে। দেখো অ্যাকচুয়ালি লেটেস্ট এডিশন ফেডিশন বলে কোনো কথা হয় না, বই তো একই, শুধুমাত্র কারেন্ট টপিক গুলো চেঞ্জ হচ্ছে। বইতে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেওয়া হয় বা কারেন্ট টপিক নিয়ে যে আলোচনা গুলো করা হয় সেগুলোই চেঞ্জ হয়। হার্ডলি ওই 100 পাতার মতন কিছু জিনিস থাকে অথবা 50 পাতার কিছু জিনিস থাকে, ওগুলোই চেঞ্জ হতে থাকে। আদারওয়াইজ বইয়ে যা ম্যাটেরিয়াল সব তো সেমই থাকে, তাই না? সম্ভবত 11th এডিশন চলছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সবসময় চেষ্টা করবে যে রিসেন্ট এডিশনটা নেওয়ার, ঠিক আছে না? হ্যাঁ বলো এবার আর কিছু। স্যার পঞ্চবার্ষিক পরিকল্পনা আর আরবিআই এগুলো? এই যে দেখো 10 নম্বর পয়েন্টে কি লেখা রয়েছে, ইকোনমিক প্ল্যানিং লেখা রয়েছে না, ইকোনমিক প্ল্যানিং, এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়বে। আর এই যে ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে যে কিছু ব্যাংকিং রয়েছে, এই ব্যাংকিং এ ওখানে রিজার্ভ ব্যাংক থেকে পড়বে, ঠিক আছে? হ্যাঁ ঠিক ঠিক, কোনো চিন্তা নেই ভাই ও বোনেরা, কোনো চিন্তা নেই। যা কিছু তোমাদের পড়ানো দরকার সেগুলো পড়ানো হবে। তোমাদের যদি আমি বলি যে তোমরা একটুখানি ওয়েস্ট বেঙ্গল পিএসসি থেকে প্রকাশ করা যে সিলেবাস রয়েছে না, সেই সিলেবাসে গিয়ে একটু দেখবে ইকোনমিক্স এর সিলেবাস কি দেওয়া রয়েছে। ওখানে দেখবে ইকোনমিক্স এর সিলেবাস দেওয়া রয়েছে ইন্ডিয়ান ইকোনমি, আর তারপর তোমাদের আছে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর একটা কি যেন দেওয়া আছে। এই 3টি বিষয় দেওয়া রয়েছে। তার মানে কি ওই 3টি বিষয় পড়লেই হবে না? আনুষঙ্গিক ওর সঙ্গে এখানে যা কিছু লেখা আছে এই পেজটাতে, মনে করো যে এই পেজটাতে ইকোনমিক্স এর সব কিছু এখানে দেওয়া আছে। প্রত্যেকের মধ্যে প্রত্যেকের ঢুকে রয়েছে ইনভেস্টমেন্ট যেটা দেখছো, ইনভেস্টমেন্টের মধ্যে কি পড়বে, এফডিআই পড়বে, এফপিআই পড়বে, এফআইআই পড়বে, কিউএফআই পড়বে, বিএআরআর পড়বে, জিএআরআর পড়বে। বুঝতে পারছো? তার মানে এগুলো সমস্ত কিছু এখানে পড়বে, ঠিক আছে? সো কোনো কিছু বাদ থাকবে না। তাহলে আমি আশা করছি এই পেজটাও তোমরা সুন্দর করে খাতায় নোট ডাউন করে নিয়েছো। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। ঠিক ঠিক, তাহলে এবার চলো আজকে আমরা আমাদের সেশন শুরু করি। আজকে আমাদের সেশন আমরা শুরু করি। ঠিক, তাহলে এখন আমরা ঘন্টাখানেক থাকবো। 7:22 বাজে 8:22 পর্যন্ত চেষ্টা করব পড়ার, বেসিক কনসেপ্ট গুলোকে চেষ্টা করব বোঝার। সবার প্রথমে দেখো এখানে দুটো জিনিস লেখা রয়েছে, একটা রয়েছে ইকোনমিক্স, একটা রয়েছে ইকোনমি। আর ইউ গেটিং? সো আমি যদি জিজ্ঞেস করি ইকোনমিক্স কাকে বলে আর ইকোনমি কাকে বলে, কি উত্তর হবে? ইকোনমিক্স কি আর ইকোনমি বাকি, এই দুটোর মধ্যে কি ব্যাপার বৃত্তান্ত একটু বলতে পারো কেউ? একটা অর্থনীতি বিদ্যা, একটা অর্থনীতি শুধু। একটা অর্থনীতি বিদ্যা, হ্যাঁ ঠিক বলেছো। আমি যদি ওইভাবেই ধরি তাহলে আমি ওভাবেই লিখবো যে ইকোনমিক্স এটি একটি সাবজেক্ট। আর ইউ গেটিং? ইকোনমিক্স কি? ইকোনমিক্স একটি সাবজেক্ট। এর বাংলা কি? ইকোনমিক্স এর বাংলা হচ্ছে অর্থশাস্ত্র। এর বাংলা কি? অর্থশাস্ত্র। আর যদি ইকোনমির কথা বলি, ইকোনমির বাংলা হচ্ছে অর্থ ব্যবস্থা। এটা তো আমি বাংলা মানে বললাম। আমি বললাম ব্রিক মানে কি, তোমরা বললে ব্রিক মানে ইট। হ্যাঁ, আর তোমরা তো ব্রিকের শব্দার্থ মানে অর্থ বলে দিলে, কিন্তু আমি ওটা জানতে চাইনি। আমি জানতে চেয়েছি যে ইকোনমিক্সটাই বা কি, এই অর্থশাস্ত্র কি আর অর্থ ব্যবস্থা কি। এনি আইডিয়া? স্যার ইকোনমিটা কোনো দেশের রেসপেক্টে বলা হয়, হুম, আর ইকোনমিক্সটা ওই যেরকম স্ট্যাটিস্টিক্স থাকে সেই অনুযায়ী বলা হয় আর কি। আচ্ছা বেশ, চলো তাহলে তোমাদের খাতার মধ্যে এক বাম পাশে থাকবে ইকোনমিক্স এর কলাম, ডান পাশে থাকবে ইকোনমির কলাম, ঠিক আছে না?
আর মাঝখান দিয়ে একটা দাগ থাকবে, বাম পাশে ইকোনমিক্স সম্পর্কে লিখবো, ডান পাশে ইকোনমি সম্পর্কে লিখবো। সুন্দর করে বোঝার চেষ্টা করো, এই যে ইকোনমিক্স শব্দটি গ্রিক ওয়ার্ড থেকে এসছে। গ্রিক ওয়ার্ডটা কি? গ্রিক ওয়ার্ডটা হচ্ছে ঐকোনমিয়া। ঐকোনমিয়া, এই ঐকোনমিয়া থেকে এসছে ইকোনমি কথাটি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এই ঐকোনমিয়াকে যদি আমি ভাঙি তাহলে কি কি পাবো? ঐকোনমিয়াকে ভাঙলে আমি একটা শব্দ পাবো ঐকস, আর একটা পাবো হচ্ছে নমস। ঐকস আর হচ্ছে নমস। এই ঐকস আর নমস এই দুটি শব্দ মিলে তৈরি হয়েছে ঐকোনমিয়া। ঐকস শব্দের অর্থ কি? গ্রিক শব্দ ঐকস শব্দের অর্থ হচ্ছে ফ্যামিলি। আর ইউ গেটিং? ফ্যামিলি। আর নমস শব্দের অর্থ হচ্ছে পলিসি। নমস শব্দের অর্থ কি ভাই? পলিসি। তাহলে ঐকস নমস মানে কি? ঐকস নমস মানে হচ্ছে ফ্যামিলি পলিসি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ঐকস নমস মানে কি? ফ্যামিলি পলিসি। তাহলে এই যে ঐকোনমিয়া বা ইকোনমিক্স, আর ইউ গেটিং, এই ইকোনমিক্সে আমরা কি পড়ি? অ্যাকচুয়ালি ফ্যামিলি পলিসি সম্পর্কে পড়ি, অর্থাৎ আ পলিসি ফর রানিং আ ফ্যামিলি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আ পলিসি এমন একটা নীতি। পলিসি মানে কি? নীতি। আর ফ্যামিলি মানে পরিবার। তাহলে পরিবার নীতি বা পরিবারতন্ত্র বা পরিবার শাস্ত্র, একটা পরিবারকে চালানোর জন্য যে শাস্ত্র তাকে বলা হয় ইকোনমিক্স। আর ইউ গেটিং? তাহলে ইকোনমিক্স কি? ইকোনমিক্স হলো একটা স্টাডি। ইকোনমিক্সটা কি? একটা হচ্ছে স্টাডি, অর্থাৎ একটা সায়েন্স। আর ইউ গেটিং? অর্থাৎ এটা একটা সাবজেক্ট। আর এই ইকোনমিক্স কোন একটা ইকোনমিতে অ্যাপ্লাইড হয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইকোনমিক্সটা হচ্ছে একটা শাস্ত্র, টপিক, সাবজেক্ট। এই ইকোনমিক্স কোন একটা ইকোনমিতে অ্যাপ্লাই করা হয়। ধীরে ধীরে বলছি সবকিছু আমি। তাহলে সবার প্রথমে আমরা ইকোনমি কথাটির অর্থ কি বুঝতে পারলাম? ইকোনমি কথাটির অর্থ হচ্ছে পরিবারতন্ত্র, অর্থাৎ একটা পরিবারকে চালাতে গেলে আমাদের যা কিছু প্রয়োজন সেটাই হচ্ছে ইকোনমির মধ্যে আমরা পেয়ে যাব। নাও লিসেন কেয়ারফুলি। ইকোনমিতে কি বলা হয় জানো? ইকোনমিতে কি বলা হয়? ইকোনমির মূল কথা হচ্ছে, তোমরা বাংলায় লিখে রাখবে, সুন্দর করে বাংলায় লিখে রাখো যে ইকোনমিক্স। লিখো ইকোনমিক্স, এর মধ্যে লেখো ইকোনমিক্স এর অর্থ কি। ইকোনমিক্স এর অর্থ হচ্ছে যে লেখো অ্যাকুয়ারিং maximum satisfaction, acquiring maximum satisfaction using minimum resources। কি বললাম? acquiring maximum satisfaction using মিনিমাম রিসোর্সেস। তাহলে ইকোনমিক্স এর মধ্যে আমরা কি পড়বো? অ্যাকচুয়ালি ইকোনমিক্স এর অর্থ বিষয়বস্তু কি থাকবে? ইকোনমিক্স এর বিষয়বস্তু থাকবে যে আমরা ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন কে গেইন করব বা অর্জন করব মিনিমাম রিসোর্স কে ইউজ করে। একটা পরিবারের মধ্যে দেখো, প্রত্যেক পরিবারের ইনকাম কি সমান সমান নয় তো? কোন একটা পরিবারে 10,000 টাকা মান্থলি ইনকাম আছে, আবার কোন একটা পরিবারে 10,000 টাকার জায়গায় 1 লাখ টাকা ইনকাম আছে। তাহলে 10,000 টাকার পরিবারটাও চলছে, আবার 1 লাখ টাকার ইনকাম করা পরিবারটিও চলছে। তাহলে যার যেমন সাধ্য সেই সাধ্যের মধ্যে তাদের সম্পূর্ণ স্যাটিসফাইড। তাহলে ইকোনমিক্স হচ্ছে এমন একটা শাস্ত্র যে শাস্ত্রকে অ্যাপ্লাই করে, ভালো করে বোঝো, ইকোনমিক্স হচ্ছে এমন একটি শাস্ত্র যে শাস্ত্রকে অ্যাপ্লাই করে আমরা ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন গেইন করি মিনিমাম রিসোর্সকে ব্যবহার করে। দুটো পরিবার, একটা হচ্ছে এ পরিবার, একটা হচ্ছে বি পরিবার। এ পরিবারের মান্থলি ইনকাম হচ্ছে 10,000 টাকা, আর বি পরিবারের মান্থলি ইনকাম ধরে নাও 50,000 টাকা। তো এ পরিবারের মনে করো 5 জন লোক, বি পরিবারেও মনে করো 5 জন লোক আছে। ওকে, এই এ নামক পরিবারটি 10,000 টাকার মধ্যেই তাদের এই 5 জনের স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টিকে
গ্রহণ করার চেষ্টা করছে যে পদ্ধতিতে, সেটা হচ্ছে ইকোনমিক্স। আবার এই 50,000 টাকা ইনকাম করা ফ্যামিলি 5 জনের মধ্যে সমানভাবে ভাগ করে তারা যে তাদের ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন গেইন করছে যে পদ্ধতির মাধ্যমে, যে পদ্ধতি অ্যাপ্লাই করে, সেই পদ্ধতিটাকে বলা হয় ইকোনমিক্স। ইজ ইট ওকে অর নট? ইজ ইট ওকে অর নট? হ্যাঁ স্যার, ওকে। ঠিক। তাহলে ইকোনমিক্স শব্দের মূল অর্থ হচ্ছে যে অ্যাকুয়ারিং ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন ইউজিং মিনিমাম রিসোর্সেস। কারণ কি দেখো, আমি যদি এটা একটা রাষ্ট্রের প্রেক্ষিতে বলি, পরিবারের থেকে বেরিয়ে যদি আমি রাষ্ট্রের প্রেক্ষিতে কথাটি বলি, আমাদের রাষ্ট্রে আমাদের কি যে খনিজ সম্পদ সেটা কি অফুরন্ত? আমাদের দেশের খনিজ সম্পদ কি অফুরন্ত? না সেটা একটা সময় শেষ হবে? বলো, সেটা একটা সময় শেষ হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের আমাদের যে পরিবার, আমাদের যে দেশ, আমাদের সেই দেশের মধ্যে যে খনিজ সম্পদ রয়েছে সেগুলো তো অফুরন্ত নয়, সেগুলো ফুরিয়ে যাবে কোনো একটা সময়। তো সেই যতটুকুন আছে সেই ততটুকুন দিয়ে আমাদের সারা ভারতবর্ষের মানুষকে স্যাটিসফ্যাকশন প্রোভাইড করতে হবে যে পদ্ধতির মধ্যে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ইকোনমিক্স। ওকে, তাহলে তাহলে এইটুকুন আমরা বুঝে গেলাম যে ইকোনমিক্স এটা হচ্ছে একটা শাস্ত্র, এটা একটা স্টাডি, ঠিক আছে? আর ইকোনমিক্স এর ইউজ হয় কোথায়? ইকোনমির মধ্যে ইউজ হয়। এটি একটি পলিটিক্যাল ইউনিট, আস্তে আস্তে বলছি, শোনো। তাহলে এখানে আমি আরো কিছু কথা এখানে বলতে পারি, যেমন তোমরা নোট করবে যে এখানে কি ইকোনমিক্স এর মধ্যে আমরা কি দেখব। ইকোনমিক্স এর মধ্যে আমরা দেখব যে এটা আসলে কি, এটা আসলে হচ্ছে ম্যানেজমেন্ট অফ ওয়েলথ, অর্থাৎ আমাদের সম্পদকে আমরা কিভাবে ম্যানেজ করব, আমাদের সম্পদকে কিভাবে আমরা ম্যানেজ করব সেই পদ্ধতি যেখানে শেখানো হয় সেটা হচ্ছে ইকোনমিক্স। ওকে, সো ম্যানেজমেন্ট অফ ওয়েলথ ইজ ইকোনমিক্স। ওকে, অর্থাৎ আমি যদি ভালো করে আরো বলতে চাই তাহলে বলতে পারি যে দ্য সায়েন্স অফ ম্যানেজমেন্ট অফ ওয়েলথ, অর্থাৎ ওয়েলথ কে কিভাবে আমরা ম্যানেজ করব সেটার যে বিজ্ঞান সেটাকে বলা হয় ইকোনমিক্স। আর এই ইকোনমিক্স যদি কোথাও অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে রিয়াল টাইম ইউটিলিটি অফ দ্যাট সায়েন্স বা অফ দ্য সায়েন্স অফ ম্যানেজমেন্ট অফ ওয়েলথ, এই যে ম্যানেজমেন্ট অফ ওয়েলথ এর যে সায়েন্স, সেইটাকে আমি রিয়েল টাইম ইউটিলিটি যেখানে করছি, ইউটিলিটি মানে ব্যবহার, সেটা যেখানে ব্যবহার করছি সেটা হচ্ছে একটা ইকোনমি। আর ইউ গেটিং? তাহলে ইকোনমি কি? ইকোনমি হচ্ছে একটা পলিটিক্যাল ইউনিট। আমি বলে দিচ্ছি, আ পলিটিক্যাল ইউনিট হ্যাভিং the system of economics। এই যে, তাহলে কি বুঝলে? ইকোনমিটা হলো একটা পলিটিক্যাল ইউনিট হ্যাভিং দ্য সিস্টেম অফ ইকোনমিক্স। এই ইকোনমিক্স এর যা যা কিছু আছে, ইকোনমিক্স মানে কি? ইকোনমিক্স মানে হচ্ছে দ্য সায়েন্স অফ ম্যানেজমেন্ট অফ ওয়েলথ। ওয়েলথকে, সম্পদের ম্যানেজমেন্ট, আমি সম্পদকে কিভাবে ব্যবহার করব, কতটুকুন কোন জায়গায় কতটুকু কিভাবে ব্যবহার করব, এই যে সায়েন্স, এই যে বিজ্ঞান, সেই বিজ্ঞান যেখানে প্রয়োগ করা হয়, প্রয়োগশালা, অর্থাৎ এই ইকোনমিক্স যেখানে পারফর্ম করা হয় সেটা হচ্ছে ইকোনমি। এখানে পলিটিক্যাল ইউনিটের কথা বলা হয়েছে কেন? কারণ ইকোনমিক্স একটা কান্ট্রির ক্ষেত্রে হয়, বুঝতে পারছো? এটা একটা পলিটিক্যাল ইউনিট। যেমন আমাদের দেশ ভারতবর্ষ, তাই না? এই আমাদের দেশ ভারতবর্ষ, এই যে এরকম, তাই না? অনেকটা, এই আমাদের দেশ ভারতবর্ষ। এই ভারতবর্ষটা একটা পলিটিক্যাল ইউনিট। হোয়াট ইজ ইট? ইট ইজ আ পলিটিক্যাল ইউনিট। এই পলিটিক্যাল ইউনিটের মধ্যে, যে সায়েন্স ব্যবহার করা হচ্ছে দ্যাট ইজ ইকোনমি। তাহলে আমরা শাস্ত্রটাকে ইকোনমিক্স বলি, কিন্তু ইন্ডিয়াকে আমরা কি বলবো? ইন্ডিয়াকে আমরা একটা ইকোনমি বলবো। আর ইউ গেটিং? ইন্ডিয়া ইজ হোয়াট? ইন্ডিয়া ইজ আ ইকোনমি। তার মানে কি? এর মানে হচ্ছে এটা একটা কান্ট্রি, a country or a state. Is it okay or not? বলো, ইকোনমিক্স আর ইকোনমি বোঝা গেছে?
হ্যাঁ স্যার। তাহলে আরো একবার সাম আপ করা হোক। আরো একবার সাম আপ করলে আমি কি বলবো? আমি বলবো যে ইকোনমিক্স হলো একটা সাবজেক্ট, একটা টপিক, যে টপিকের মধ্যে কি শেখানো হয়, যে কোন দেশের ওয়েলথ রয়েছে সেই ওয়েলথটাকে কিভাবে ম্যানেজ করতে হয়, সেই ম্যানেজমেন্ট অর্থাৎ ওয়েলথের ম্যানেজমেন্টটাই হচ্ছে ইকোনমিক্স এর বিষয়বস্তু। আর এই ইকোনমিক্স যেখানে অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ এই প্রথম পয়েন্টটা দেখো, রিয়েল টাইম ইউটিলিটি অফ দ্য সায়েন্স অফ ম্যানেজমেন্ট অফ ওয়েলথ। এই ম্যানেজমেন্ট অফ ওয়েলথ যেখানে রিয়েল টাইম ইউজ করা হচ্ছে না, ইউটিলিটি হচ্ছে, সেটাকে বলা হয় একটা ইকোনমি। তাহলে একটা ইকোনমি বলতে গেলে আমরা কোন একটা কান্ট্রির কথা বলতে পারি, কোন একটা স্টেটের কথা বলতে পারি। যেমন কি বলা হয়, ইন্ডিয়ান ইকোনমিক্স বলা হয় না ইন্ডিয়ান ইকোনমি বলা হয়? ইন্ডিয়ান ইকোনমি বলা হয়, কারণ ইকোনমিক্স সব জায়গায় এক। এটা হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, সব জায়গায় এক। আমেরিকার জন্য ইকোনমিক্স, ইন্ডিয়ার জন্য ইকোনমিক্স, চায়নার জন্য ইকোনমিক্স, বাংলাদেশের জন্য ইকোনমিক্স, পাকিস্তানের জন্য ইকোনমিক্স। বাট ইকোনমি ইজ এ পলিটিক্যাল ইউনিট। ওই ইকোনমিক্সটাকে যেখানে যেখানে ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে একটা ইকোনমি। বোঝা গেল কথা? হ্যাঁ স্যার। ঠিক ঠিক ঠিক। তাহলে আমরা এটুকুন বুঝে ফেললাম যে হোয়াট ইজ ইকোনমিক্স এন্ড হোয়াট ইজ ইকোনমি। খুব সুন্দর। এবার চলো আমরা দেখি তারপর যে ইকোনমিক্স, এবার চলে এসো যে ইকোনমিক্স কয় প্রকার। দেখো, ইকোনমিক্স হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইকোনমিক্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে ইকোনমিক্স কয় প্রকার? ইকোনমিক্স দুই প্রকার, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, মাইক্রো শব্দের অর্থ কি? ছোট। 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 আর ম্যাক্রো শব্দের অর্থ কি? বড়। তাহলে মাইক্রো ইকোনমিক্স মানে, মাইক্রো ইকোনমিক্স মানে যেখানে ইন্ডিভিজুয়ালের কথা বলা হয়। কার কথা বলা হয়? ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালের কথা মানে ব্যক্তি, ব্যক্তির কথা যেখানে আলোচনা করা হবে, ব্যক্তির কথা যেখানে আলোচনা করা হয় সেখানে হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আর যেখানে আমরা কোনো কান্ট্রির কথা আলোচনা করি, কোন একটা দেশের কথা আলোচনা করি, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। আর ইউ গেটিং? তাহলে মাইক্রো ইকোনমিক্স মানে ছোট্ট একটা ইকোনমিক্স। ছোট্ট ইকোনমিক্স কি বলছি একটু পরে। আর ম্যাক্রো ইকোনমিক্স মানে বিরাট বড়, বিশাল কান্ট্রি। দেখো, খুব ভালো করে বুঝবে, এখান থেকে প্রশ্ন আসে কিন্তু। হ্যাঁ, সুন্দর করে শোনো। ধরো কোন একটা ইন্ডিভিজুয়াল, এই ইন্ডিভিজুয়ালের কি আছে? ইন্ডিভিজুয়ালের কি আছে? ইন্ডিভিজুয়ালের নিড আছে, তাই না? প্রয়োজন আছে। আমি একজন ব্যক্তি, আমার একটা প্রথমে কি থাকা দরকার? আমার প্রথমে নিড থাকবে, নিড। যখনই আমার নিড মানে প্রয়োজন, আমার প্রয়োজনীয়তা থাকলে আমি কি করব? সেই নিডটাকে আমি ডিমান্ড করব। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমার নিড আছে, সেই নিডটাকে আমি ডিমান্ড করব। আর সেই ডিমান্ডের সাপেক্ষে, সেই ডিমান্ডের সাপেক্ষে আমাকে কি করা হবে? সাপ্লাই করা হবে। ইজ ইট ওকে? আর যখন আমি আমার এই প্রয়োজনকে ডিমান্ড করছি, আমার প্রয়োজন আছে, সেই প্রয়োজনকে আমি ডিমান্ড করছি, আর সেই ডিমান্ডটা আমার এখানে সাপ্লাই হচ্ছে। আচ্ছা, আমি কি এগুলো ফ্রি ফ্রি পেয়ে যাব? এটাকে আমি ফ্রি না স্যার। পাবো না। তাহলে সাপ্লাই এর সঙ্গে সঙ্গে এখানে একটা কনসেপ্ট রয়েছে, দ্যাট ইজ প্রাইস। প্রাইস এন্ড সাপ্লাই। আর ইউ গেটিং? তাহলে মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে কি কি আলোচনা করা হয়? মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে রাম সম্পর্কে আলোচনা করা হয়। রাম, শ্যাম, যদু, মধু, অমিত, পোদ্দার, তোমাদের মধ্যে কেউ একজন, ঠিক আছে না? এদের কথা আলোচনা করা হয় মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি, তার নিড থাকবে। তার নিড যখনই থাকবে, সে সেই নিডটাকে ডিমান্ড করবে, আর তার সেই ডিমান্ড অনুযায়ী তাকে সাপ্লাই করতে হবে। এবং সেই যে সাপ্লাইটা কি ফ্রি ফ্রি হবে না, তাকে কিছু পে করতে হবে। তার মানে কি? সেখানে একটা প্রাইসের গন্ধ থাকবে। আর ইউ গেটিং? প্রাইস মানে দাম বা মূল্য। ওকে, তাহলে মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে আমরা কাদের নিয়ে আলোচনা করব? ইন্ডিভিজুয়ালকে নিয়ে, ছোট ইউনিটকে নিয়ে আলোচনা করব, একজন ব্যক্তি ব্যক্তি বিষয়কে নিয়ে আলোচনা করব, যে সেখানে আলোচনা হবে নিড, ডিমান্ড এন্ড সাপ্লাই এন্ড প্রাইস। ওকে। আর ম্যাক্রো ইকোনমিক্স মানে এটা একজন ব্যক্তির জন্য নয়, এটি সমগ্র দেশের জন্য। এই সমগ্র দেশের জন্য হওয়াতে এই ম্যাক্রো ইকোনমিক্সে আমাদের অনেক বিষয়বস্তু রয়েছে। সেই ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে কি কি বিষয়বস্তু রয়েছে? সবার প্রথমে দেখো, ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে আমরা যেটা মূল জিনিস আমরা পাই, দ্যাট ইজ ইনফ্লেশন। ইনফ্লেশন সম্পর্কে আমাদের পড়তে হবে কোথায়? ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে। তাহলে মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে আমরা নিড সম্পর্কে পড়বো, ডিমান্ড সম্পর্কে পড়বো, প্রাইস সম্পর্কে পড়বো, সাপ্লাই সম্পর্কে পড়বো। আর ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে আমরা ইনফ্লেশন সম্পর্কে পড়বো। ঠিক আছে না? ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে মূল্য বৃদ্ধি।
ইনফ্লেশন মানে মূল্য বৃদ্ধি। আচ্ছা, ইনফ্লেশন মানে কি বলতে পারো? ইনফ্লেশন মানে কি? আচ্ছা, এগুলো আমরা ধীরে ধীরে পড়বো। হ্যাঁ, আচ্ছা, ইনফ্লেশনের আজকে একটা সংজ্ঞা লিখে রাখো, এখানে লিখে রাখো যে ইনক্রিজিং in price of goods and services, increasing in price of goods and services with respect to time. Are you getting? With respect to time is known as inflation. ঠিক আছে, ইনফ্লেশন অর্থাৎ সময়ের সাপেক্ষে যখন পণ্য এবং সেবা এর দাম যখন বৃদ্ধি পেতে থাকে সেটাকে বলা হয় ইনফ্লেশন। এগুলো এখন যদিও না লিখলেও চলে, আমি পরে এগুলো সব ডিটেলসে পড়াবো, তবুও বলে দিলাম। তাহলে ম্যাক্রো ইকোনমিক্সে আমরা একটা কান্ট্রির জন্য পড়ি, মানে দেশ, বিরাট বড় একটা কনসেপ্ট। ইনফ্লেশন আছে, আর কি আছে? বাজেট আছে, আর কি আছে? ট্যাক্স আছে, আর কি আছে? পভার্টি আছে, আনএমপ্লয়মেন্ট আছে, তাই না? পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, আর কি আছে? পপুলেশন, আর কি আছে? ন্যাশনাল ইনকাম, এটসেট্রা। ন্যাশনাল ইনকাম ইটিসি। ওকে, তাহলে মাইক্রো ইকোনমিক্স মানে একজন ব্যক্তি, ছোট্ট একটা ইউনিট, একজন ব্যক্তি, তার ডিমান্ড, তার নিড আছে, তার জন্য ডিমান্ড আছে, সাপ্লাই আছে, প্রাইস আছে, এইটুকুন হয়ে গেল। কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে আমাদের ইকোনমিক্সের যে যাবতীয় বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা পড়ি। ইনফ্লেশন পড়বো, বাজেট পড়বো, ট্যাক্স পড়বো, আনএমপ্লয়মেন্ট পড়বো, পভার্টি পড়বো, পপুলেশন পড়বো, ন্যাশনাল ইনকাম, এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি, এগুলো পড়বো। ওকে ওকে, হ্যাঁ স্যার। এবার ঠিক, এবার এই কতগুলো কথার আমরা একটু ব্যাখ্যা জেনে নিই, কারণ শুরুতে আমাদের কাজে লাগবে। আচ্ছা, সবার লেখা হয়েছিল তো? সবার লেখা হয়েছিল? দেখো, লেকচার শুনছো, ভিডিওটাকে পজ করো, নোট করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, দেখো, সবার প্রথমে তোমরা দেখলে ইনফ্লেশন। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? না, ভিডিওটাকে পজ করবো কি হবে সেটা বলছিলাম। না না, তোমরা লাইভ ক্লাস যেটা করছো এখানে তো ভিডিও পজ করা যায় না, আমি রেকর্ডেড ক্লাস যারা দেখছে তাদের জন্য বলছি। ওকে, যদি লেখানো হয় আমার বলতে হবে যে স্যার আমরা একটু লিখছি, একটু ওয়েট করুন। হ্যাঁ, বলবে, এটা লাইভ ক্লাস করছো ভাই, কথা তো বলতেই পারো। আচ্ছা চলো, তো ইনফ্লেশন মানে আমরা কি দেখলাম? ইনফ্লেশন দেখলাম যে সময়ের সাথে সাথে দ্রব্যমূল্যের বৃদ্ধি যদি হয় সেটাকে বলা হয় ইনফ্লেশন। নাও লিসেন, এগুলো পরে আমরা খুব ডিটেলসে পড়বো, এখন নয়। সবার আগে আমি দেখো ওখানে একটা কথা ইউজ করেছিলাম, দ্যাট ইজ গুডস অ্যান্ড সার্ভিসেস। ইউজ করেছিলাম না, গুডস অ্যান্ড সার্ভিসেস। এই গুডস অ্যান্ড সার্ভিসেস এটা কি? দেখো, গুডস মানে হচ্ছে পণ্য, মানে মালপত্র, ম্যাটেরিয়াল, ঠিক আছে? আর সার্ভিসেস মানে কি? সেবা। আর ইউ গেটিং? এই দুটো জিনিস আমাদের প্রোডাকশন হয়, ঠিক আছে? তাহলে আমাদের প্রোডাকশন যখন আমরা পড়বো তখন আমরা দেখব যে যখন আমরা কিছু প্রোডাকশন করি, উৎপাদন করি, সেই প্রোডাকশনের মধ্যে একটা গুডস আর একটা সার্ভিস, এই দুটো জিনিসের প্রোডাকশন হয়। গুডসটা কি? খুব ভালো করে বুঝবে, গুডসটা হচ্ছে ট্যানজিবল থিং, আর সার্ভিসটা কি? সার্ভিসটা হচ্ছে ইনট্যানজিবল, মানে গুডস হচ্ছে ট্যানজিবল প্রোডাকশন, গুডটা কি? ট্যানজিবল প্রোডাকশন, আর সার্ভিসটা কি? সার্ভিসটা হচ্ছে ইনট্যানজিবল প্রোডাকশন। খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে ট্যানজিবল প্রোডাকশন আর ইনট্যানজিবল প্রোডাকশন কি। গুডস ট্যানজিবল প্রোডাকশন মানে যাকে আমরা ধরতে পারি, ছুঁতে পারি, টাচ করতে পারি, দেখতে পারি, সেটাকে বলা হয় ট্যানজিবল। আর ইউ গেটিং? তাহলে গুডস মানে পণ্য। আমি কি করলাম? আমি মার্কেট থেকে আলু কিনলাম, আলু, সেই আলুটাকে কিনে নিয়ে আমি আমার ফ্যাক্টরিতে নিয়ে গেলাম, সেটাকে আলুটাকে ছুলে টুলে চিপস তৈরি করে প্যাকেটে বিক্রি করে দিলাম। তার মানে এই যে আলু ছিল তৈরি হয়ে গেল চিপস। আর ইউ গেটিং? আমার কাছে ছিল কাঁচা লোহা,
সেই কাঁচা লোহাকে আমি ভালো করে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে সেটাকে ভেঙে চুরে করে তারপরে আমি দেখা গেল যে সেই লোহা দিয়ে আমি কোনো চেয়ার টেবিল ইত্যাদি বানিয়ে দিলাম বা খাট বানিয়ে দিলাম, তাই না? তার মানে এটাকে বলা হয় গুডস। তাহলে গুডসটা কি? গুডসটা হচ্ছে ট্যানজিবল প্রোডাকশন, অর্থাৎ গুডসকে আমরা ছুতে পারবো, দেখতে পারবো, ধরতে পারবো, এটা হলো ওকে। আর সার্ভিস কি? সার্ভিস হচ্ছে ইনট্যানজিবল প্রোডাকশন, অর্থাৎ সার্ভিসকে আমরা ছুতেও পারবো না, দেখতেও পারবো না, ধরতেও পারবো না, কিছু করতে পারবো না, শুধুমাত্র সার্ভিসকে আমরা ফিল করতে পারবো। সার্ভিসকে আমরা কি করতে পারবো ভাই? শুধুমাত্র ফিল করতে পারবো, অনুভব করতে পারবো। যেমন যেমন দেখো, তোমরা আমার এখানে পড়ছো, এই যে আমি তোমাদেরকে যে পড়াচ্ছি, তোমরা বিনিময়ে আমাকে কি দিচ্ছ? টাকা দিচ্ছ, প্রাইস দিচ্ছ। অর্থাৎ আমার এখানে প্রোডাকশন হচ্ছে কিসের? আমার এখানে কিন্তু সার্ভিসের প্রোডাকশন হচ্ছে। কারণ আমি তোমাদের এই যে বিষয়টি পড়াচ্ছি, এটা কি তোমরা ধরতে পারবে, ছুতে পারবে বা দেখতে পারবে? পারবে না। অনলি ইউ ক্যান ফিল ইট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে এই যে পড়ানো হচ্ছে, এটাও তো একটা প্রোডাকশন। এই প্রোডাকশনটাকে বলা হয় সার্ভিসেস, দ্যাট ইজ সেবা। ইজ ইট ওকে? তাহলে গুডস আর সার্ভিসের মধ্যে তফাৎ বোঝা গেছে? হ্যাঁ না কিছু একটা বলো। হ্যাঁ স্যার। ঠিক, তাহলে এটা আমাদের লাগবে। এখান থেকে সরাসরি প্রশ্ন করে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ট্যানজিবল প্রোডাকশন? নিম্নের কোনটি একটি ট্যানজিবল প্রোডাকশন? তাহলে মনে রাখবে, যে কোনো ধরনের গুডস, পণ্য, এটা ট্যানজিবল প্রোডাকশন, আর সার্ভিস হচ্ছে ইনট্যানজিবল প্রোডাকশন। ওকে, তাহলে এই টার্মটা আমরা শিখে নিলাম। এবার চলো আমরা দেখে নিই কতগুলো কথা। যেমন বাজেট বলে একটা শব্দ আমরা একটু আগে দেখলাম, তাই না? বাজেট। না, হোয়াট ইজ বাজেট? ডু ইউ নো হোয়াট ইজ বাজেট? আমাদের কনস্টিটিউশনে, আমাদের ভারতের কনস্টিটিউশনে বাজেট শব্দটি কোথাও ব্যবহার করা হয়নি। প্রথম কথা হলো এই বাজেট শব্দটি আমাদের কনস্টিটিউশনের কোথাও ব্যবহার করা হয়নি। অ্যাকচুয়ালি বাজেট মানে কি? বাজেট মানে হচ্ছে আ ব্যাগ মেড অফ লেদার, আর ইউ গেটিং? অর্থাৎ চামড়ার ব্যাগ। বাজেট শব্দের অর্থ কি? বাজেট শব্দের অর্থ হচ্ছে চামড়ার ব্যাগ, অর্থাৎ এমন একটা ব্যাগ যেটা চামড়া দিয়ে তৈরি। এই জন্য তোমরা দেখবে অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করেন, তিনি যে ব্যাগটা বয়ে নিয়ে আসেন, সেই সুটকেস যে ব্যাগ, সেই ব্যাগটা কিন্তু চামড়ার ব্যাগ হয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে বাজেট ইজ নাথিং বাট আ ব্যাগ মেড অফ লেদার। ওকে, তাহলে এই বাজেট আমাদের কনস্টিটিউশনে যদি না থাকে, তাহলে সংবিধানে এটা কেন পেশ করা হয়? কি করে হলো? দেখো, আমাদের সংবিধানে বাজেট কথাটি লেখা হয়নি একদম ঠিক, কিন্তু আমাদের সংবিধানের 112 নম্বর ধারা, আর্টিকেল 112, আমাদের সংবিধানের 112 নম্বর ধারায় এএফএস এর কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? এএফএস এর কথা বলা হয়েছে। এএফএস মানে কি? এএফএস মানে হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ প্রত্যেকটা সরকারকে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট পাবলিশ করতে হবে। তাহলে অ্যানুয়াল আমাদের দেশটাকে চালানোর জন্য কোন খাতে কত টাকা ব্যয় করব, তার একটা লেখাজোখা, তার একটা স্টেটমেন্ট, এটাকে বলা হয় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আর এই অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টটাই আমাদের অর্থমন্ত্রী পার্লামেন্টে এসে এই স্টেটমেন্টটাই পড়েন তিনি, এবং সেটাকেই আমরা সাদা ভাষায় বাজেট বলে থাকি। ওকে, তাহলে এখান থেকে বলে দিলাম যে বাজেট কথাটি আমাদের কনস্টিটিউশনের কোথাও উল্লেখ করা হয়নি। আমাদের কনস্টিটিউশনে এএফএস এর কথা উল্লেখ করা হয়েছে আর্টিকেল 112 তে, অর্থাৎ আমাদের সংবিধানের 112 নম্বর ধারাতে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা বলা হয়েছে, এন্ড দ্যাট ইজ নোন অ্যাজ বাজেট। ইটস ওকে? ইটস ওকে। দেখো, আমি এই প্রত্যেকটা পয়েন্টের যেটা যেটা আমাদের ছোট্ট করে ইনফরমেশন দেওয়ার সেটা দিয়ে দিচ্ছি, কারণ এটা ভবিষ্যতে গিয়ে কাজে লাগবে। অর্থাৎ পরে যখন পড়াবো তখন যেন এটা নতুন বলে মনে না হয়, যে এর জন্য একটা পূর্ব ধারণা আগে থেকে দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, এবার শোনো, তোমরা আরেকটা শব্দ পেয়েছো, দ্যাট ইজ কল্ড ট্যাক্স। ওকে, নাও আমি যদি এখন তোমাদের প্রশ্ন করি ট্যাক্স কাকে বলে, বলতে পারবে? ট্যাক্স কি জিনিস? হ্যাঁ স্যার। বলো তো ট্যাক্স কি জিনিস? ট্যাক্স সাধারণত একটা জামা কাপড় কিনলাম,
তার উপরে একটা সরকারকে একটা কর দিতে হয়, সেটাকে ট্যাক্স বলা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আহ, এটুকুন বললাম, আমি তো বুঝলাম যে ট্যাক্স কি। তাহলে ট্যাক্সটা কি অ্যাকচুয়ালি, কেন দিই? আয় কর। না, ট্যাক্স কয় প্রকার সেখানে যেও না, আমি জাস্ট বলছি ট্যাক্স কি। দেখো, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করো। ধরো এ নামে একটি ছেলে, এ নামে একটি ছেলে, এই এ ছেলেটির মন হয়েছে ফুচকা খাবে। কি খাবে? আচ্ছা মেয়ে বলি, ছেলেরা ফুচকা সেমন ভালো খায় না, মেয়ে বলি। এ নামে একটি মেয়ে, সে খাবে ফুচকা। ফুচকা। এবার এই এ ফুচকার দোকানে গেল, ফুচকার দোকানে গেল, গিয়ে 10 টাকা দিল। আর এই 10 টাকা কাকে দিল? ফুচকাওয়ালাকে দিল। আর এই ফুচকাওয়ালা তাকে কি দিল? 10 টাকার ফুচকা দিল। আর ইউ গেটিং? তাহলে এখানে ফুচকা নেওয়ার জন্য টাকা দিয়েছিল এবং সেই টাকার বদলে ফুচকাওয়ালা তাকে ফুচকা দিল। তার মানে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া। আর ইউ গেটিং? এইটাকে কি বলে? দেওয়া নেওয়া, এটাকে কি বলে? এটাকে বলা হয় ট্রেড রিলেশনস। আর ইউ গেটিং? কি বলে এটাকে? এটাকে বলা হয় ট্রেডিং রিলেশনস। অর্থাৎ আমি তোমায় কিছু দিচ্ছি, তুমি তার বিনিময়ে আমায় কিছু দাও। এটা হচ্ছে ট্রেডিং। বাট ট্যাক্সটা হচ্ছে এমন একটা জিনিস যা আমি কাউকে দিচ্ছি কিন্তু তার পরিবর্তে আমি কিছু চাইতে পারছি না। ভালো করে বোঝো, ট্যাক্স মানে আমি একটা টাকা কাউকে দিচ্ছি কিন্তু তার পরিবর্তে আমি কিছু চাইতে পারছি না। আমি যখন এই ফুচকাওয়ালার কাছে 10 টাকা দিলাম, তার পরিবর্তে কিন্তু আমি ফুচকা চেয়ে নিলাম। কিন্তু ট্যাক্স হলো এমন একটা রাশি, এমন একটা টাকা যা আমি কাউকে দিচ্ছি কিন্তু তার পরিবর্তে আমি কিছু চাইতে পারবো না। অর্থাৎ ট্যাক্সের একটা সংজ্ঞা লিখে রাখো যে এ ম্যান্ডেটরি অ্যামাউন্ট টু গিভ টু দ্য গভর্নমেন্ট। ম্যান্ডেটরি অ্যামাউন্ট, একটা ম্যান্ডেটরি অ্যামাউন্ট। ম্যান্ডেটরি কেন ইউজ করা হলো? তোমাকে দিতেই হবে এই জন্য। ম্যান্ডেটরি অ্যামাউন্ট টু গিভ টু দ্য গভর্নমেন্ট হয়েছে। এর পরিবর্তে তুমি কিছু চাইছো না, উইদাউট এনি এক্সপেকটেশন। ওকে, তাহলে কোনরূপ এক্সপেকটেশন ছাড়া, কোনরূপ আশা ছাড়া তুমি এই ট্যাক্স দিচ্ছ, ট্যাক্সের পরিবর্তে তুমি কিছু পাবে এমন ভাবনা রাখা যাবে না। সরকারকে তুমি একটা টাকা দিচ্ছ উইদাউট এনি এক্সপেকটেশন, কোনরূপ এক্সপেকটেশন ছাড়া যে মানিটা তুমি দাও সেটাকে বলে ট্যাক্স। ওকে, এই লাইনগুলো কেন লেখাচ্ছি? প্রিভিয়াসলি এক্সামিনেশনে এরকম প্রশ্ন করা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডেফিনেশন অফ ট্যাক্স। আর ইউ গেটিং? সেই জায়গাটাতে অপশনে এই উত্তরটা লেখা ছিল, এই জন্য এগুলো তোমাদের বলে দেওয়া হচ্ছে। মনে রাখবে, WBCS এর পরীক্ষা তোমরা যদি কয়েক বছর কেউ দিয়ে থাকো, দেখবে যে WBCS পরীক্ষায় হুবহু কোয়েশ্চেন রিপিট করে। মানে WBCS পরীক্ষায় প্রায় 60% কোয়েশ্চেন রিপিট হয়, 60% কোয়েশ্চেন রিপিট করে। সেই জন্য এগুলো আমরা পড়ে রাখছি। তাহলে ট্যাক্স কি এটা বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বেশ সুন্দর। এবার চলো আমরা এর আগে তাহলে বাড়ি। তাহলে মাইক্রো ইকোনমিক্স কি জিনিস আর ম্যাক্রো ইকোনমিক্স কি জিনিস বোঝা গেছে? মাইক্রো ইকোনমিক্স একটা ইন্ডিভিজুয়ালকে দর্শায়, একজন ব্যক্তিকে দর্শায়। সেই ব্যক্তির নিড থাকবে, সে ডিমান্ড করবে সেই নিডটাকে পূরণ করার জন্য, আর সেই ডিমান্ড অনুযায়ী তাকে সাপ্লাই করা হবে এবং তাকে তার ফ্রি দেওয়া হবে না, তার জন্য তার থেকে একটা প্রাইস দেওয়া হবে, একটা মূল্য নেওয়া হবে। এই আলোচনাটুকুন হয় মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে। আর ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে আমরা দেখলাম ইনফ্লেশন আছে, বাজেট আছে, ট্যাক্স আছে, আনএমপ্লয়মেন্ট আছে, পভার্টি আছে, পপুলেশন আছে, ন্যাশনাল ইনকাম এটসেট্রা। সুন্দর করে নোট করে নিতে পারছো তো তোমরা? নাকি এই বিষয়গুলো আমার এখানে লিখে লিখে দিলে ভালো হতো? কি মনে হচ্ছে একটু বলো দেখি। এই যেখানে পয়েন্টগুলো আমি লিখে দিয়েছিলাম, এভাবে লিখে দিলে চলবে তো নাকি না এগুলো আমাকে স্লাইডের মতন করে লিখতে হবে? স্যার আপনি যে পয়েন্ট গুলো বলছেন ওটা লিখে নিচ্ছি স্যার, আর যেটা আলাদা আলাদা ফুল ফর্ম ওগুলো সাইডে লিখে নিচ্ছি আলাদা করে। ঠিক ঠিক, সুন্দর করে লিখতে থাকো। বেশ, চলো। এরপর আমরা দেখো একটা কোয়েশ্চেন দেখছি। দেখো তো কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে। কোয়েশ্চেনটাতে বলা হয়েছে কনসিডার দ্য ফলোইং পেয়ার। এই ফলোইং পেয়ারকে কনসিডার করতে বলছে। তারপর তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে যে হুইচ অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট ইজ রং। স্টেটমেন্ট অথবা স্টেটমেন্টস
ইজ রং অর রং, মানে এই ওপরের কোন স্টেটমেন্টটি রং সেটা তোমায় বলতে হবে। কি কি দেওয়া হয়েছে? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর পেয়ার দেওয়া হয়েছে, ইনফ্লেশন আর প্রাইসের ইয়ে দেওয়া হয়েছে, পেয়ার দেওয়া হয়েছে, বাজেট অ্যান্ড ন্যাশনাল ইনকাম দেওয়া হয়েছে, পপুলেশন অ্যান্ড পভার্টি দেওয়া হয়েছে। এবার তোমাকে বলতে হবে যে কোন পেয়ারটি রং, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ রং, কোন পেয়ারটি রং? পপুলেশন এন্ড পভার্টি। পপুলেশন এন্ড পভার্টি বলে রং মনে হচ্ছে, স্যার ডিমান্ড এন্ড সাপ্লাই। ডিমান্ড এন্ড সাপ্লাই রং বলে মনে হচ্ছে। বাবা, সো উত্তর কি? এ বি সি ডি ই এর মধ্যে উত্তর কোনটা? হ্যাঁ স্যার ডি মনে হচ্ছে। ডি মনে হচ্ছে। অনলি 3 আর 4 রং, এটা আর এটা এটা রং। তার মানে আমি তোমাদের স্যার নান অফ দিস। তার মানে আমি তোমাদের বোঝাতে পারিনি। কেন বললাম কথাটা? সবই তো ঠিক মনে হচ্ছে। The answer will be option B. Are you getting? Only 2 is wrong and বাদ বাকি সব ঠিক আছে। ধ্যান সে শোনো, ডিমান্ডের সঙ্গে সাপ্লাই হবে, তোমাদের খাতায় লেখা আছে কিনা নাই? ডিমান্ডের সঙ্গে সাপ্লাই হবে এবং এই দুটোই মাইক্রো ইকোনমিক্স এর পার্ট। ইয়েস অর নো? এটা মাইক্রো ইকোনমিক্স এর পার্ট, দেখে নাও তো খাতায়, হ্যাঁ কিনা না? হ্যাঁ স্যার। একজন ইন্ডিভিজুয়াল তার ডিমান্ড আছে, নিড আছে, সে নিডটাকে ডিমান্ড করবে, তাকে সাপ্লাই দেওয়া হবে, তাহলে এটা কি মাইক্রো ইকোনমিক্স এর পার্ট না? তাহলে এই পেয়ারটা তো ঠিকই আছে। এবার চলে এসো বাজেট আর ন্যাশনাল ইনকাম। আচ্ছা, বাজেট আর ন্যাশনাল ইনকাম এই দুটোই দেখো তো মাইক্রো ইকোনমিক্স এর, এই ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট কিনা? ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট কিনা বাজেট এন্ড ন্যাশনাল ইনকাম? বাজেট এন্ড ন্যাশনাল ইনকাম দুটোই ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট। ইয়েস অর নো? Yes. তাহলে বাজেট আমি কি করব? আমার একটা দেশের জন্য আমি একটা কোথায় কি খরচ করব, বাজেট মানে কি? বাজেট মানে আমি কোথায় কি খরচ করব, অর্থাৎ অ্যানুয়াল ফিনান্সিয়াল একটা স্টেটমেন্ট, সেইটা যদি আমি খরচ করার একটা লিস্ট ধরাই, তাহলে আমার তো ইনকাম লাগবে রে ভাই। আমি যদি ইনকামই না করতে পারি তা বাজেট কি করে প্রকাশ করব? আর তাহলে বাজেটের সাথে ন্যাশনাল ইনকামের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে এবং বিষয় দুটোই ম্যাক্রো ইকোনমিক্স এর বিষয়। আবার দেখো, যখন আমাদের দেশে পপুলেশন থাকবে, সেই পপুলেশনের সঙ্গে পভার্টি থাকবে না? পপুলেশন যদি থাকে, পভার্টি থাকবে কি না থাকবে না? ইয়েস অর নো? কোন একটা দেশে 100 জন জনগণ আছে, এই 100 জনের 100 জনই কি ধনী হয়? না স্যার, থাকবে স্যার। বর্তমান বিশ্বে আমেরিকা হচ্ছে সব থেকে ধনী দেশ, কিন্তু তাই বলে আমেরিকায় কোনো গরিব মানুষ নেই? লাখো লাখো গরিব রয়েছে। আর তাহলে পপুলেশনের সঙ্গে পভার্টি একদম মিল আছে, যায়। কিন্তু আমায় বলো, ইনফ্লেশনের সঙ্গে প্রাইস কি করে যেতে পারে? ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন বিষয়টা তো আমাদের দেখলে না ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়বে, ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়বে না? আর প্রাইসটা কিসের মধ্যে দেখেছো? মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে দেখেছো না? কি বললাম বুঝেছো? তাহলে ইনফ্লেশন ম্যাক্রো ইকোনমিক্স এর পার্ট, বাট প্রাইস ইজ মাইক্রো ইকোনমিক্স এর পার্ট। ওকে, ইনফ্লেশনের সঙ্গে প্রাইসের রিলেশন একটা মাইক্রো ইকোনমিক্স, একটা ম্যাক্রো ইকোনমিক্স। এর মানে হচ্ছে অনলি 2 ইজ রং, বাদ বাকি সব ঠিক আছে। এই জন্য কিন্তু আমি এগুলো লেখালাম, বুঝতে পারছো? স্যার হ্যাঁ বলো। আসলে স্যার জীবনে কোনোদিন ইকোনমিক্স এর কোনো আইডিয়া ছিল না, তো এই ফার্স্ট টাইম করছি, ওই জন্য একটু মানে ভুল বলে দিলাম অ্যানসারটা। হোক হোক, কোনো অসুবিধা নেই। এমনি চলো হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবার আমরা দেখি স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলো বলো। স্যার বলতে চাইছিলাম যে কোশ্চেনটা যে করা হয়েছে, মানে কি করে বুঝবো যে কোন মানে রেসপেক্টে করা হয়েছে? মানে ওই মাইক্রো ম্যাক্রোটা ধরতে পারছেন এর সাথে, মানে প্রাইস রাইজ ইনফ্লেশন হয়, তো ভাবলাম যে এটা সম্পর্ক আছে, সেইভাবে অ্যানসারটা ভুল হলো। হ্যাঁ বুঝতে পেরেছি, ইনফ্লেশনের সঙ্গে প্রাইসের একটা সম্পর্ক আছে, সেটা আমরা পরে গিয়ে দেখবো।
বাট ইনফ্লেশনের সঙ্গে প্রাইসের সেরকম সম্পর্ক আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে আগে। তো যেহেতু আমি আগে কনসেপ্টটা পড়ালাম সেই জন্য এটা বললাম, ঠিক আছে? এই কনসেপ্টটা পড়ালাম না মাইক্রো ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে, হ্যাঁ স্যার। এই জন্য এই কোয়েশ্চেনটি এখানে দিয়েছি এবং এই কোয়েশ্চেনটি পরীক্ষায় এসছে কিন্তু। চলো তারপরের প্রশ্ন, তারপরের বিষয়টা দেখো যে ইকোনমিক সেক্টর সম্পর্কে আমরা আলোচনা করি। এখানে কি আলোচনা করা হচ্ছে? ইকোনমিক সেক্টরের কথা। ইকোনমিক সেক্টর বলতে দেখো আমাদের 3 ধরনের ইকোনমিক সেক্টর আছে। সেক্টর মানে কি? একটা ইকোনমিতে, সেক্টর বলতে কি বোঝায়? একটা ইকোনমিতে কারা কারা যোগদান করে। আমরা তো বইতে বলছি 5টা, আমি বলছি 5টা, বাট 5টা পড়ার কোনো প্রয়োজন নেই, 3টে পড়ো। অর্থাৎ প্রথমটাকে আমরা কি বলবো? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর and টার্সিয়ারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। ঠিক আছে? তাহলে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, এরপরে আরো দুটো আছে, ঠিক আছে? কোয়াড্রেটিক সেক্টর আছে, কুইন সেক্টর, ঠিক আছে? ওগুলো আমাদের দরকার নেই, এই 3টে নিয়ে ভাবো। ইকোনমিক সেক্টরস 3টি মেইন: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। এদের অন্যান্য নাম আছে কি? হ্যাঁ দাদা, এদের অন্যান্য নাম আছে। প্রাইমারি সেক্টরের আরো একটা নাম তোমরা জানবে, এটাকে বলা হয় এগ্রিকালচার সেক্টর বলা হয়। কি বলা হয়? এগ্রিকালচার সেক্টর। সেকেন্ডারি সেক্টরের একটা নাম আছে, এটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। আর টার্সিয়ারি সেক্টরের আরেকটা নাম আছে, দ্যাট ইজ কল্ড সার্ভিস সেক্টরি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। অর্থাৎ প্রাইমারি সেক্টর এগ্রিকালচার সেক্টর, সেকেন্ডারি সেক্টর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, টার্সিয়ারি সেক্টর হচ্ছে সার্ভিস সেক্টর। খুব ভালো করে বুঝে নাও, তারপর আমি এখানে নোটিং দিব। খুব ভালো করে বুঝে নাও, খুব ভালো করে বুঝে নাও। দেখো এই 3টি সেক্টরের মধ্যে রিলেশন কি এটা আগে ভালো করে বোঝো। ধরো আমার একটা কোম্পানি আছে, আমার একটা কি আছে? আমার একটা কোম্পানি আছে। আমার কোম্পানি কি তৈরি করে? আমার কোম্পানি চিপস তৈরি করে, চিপস, চিপস তৈরি করে। তো এই চিপস তৈরি করার জন্য, চিপস তৈরি করার জন্য আমার কি প্রয়োজন? আলু প্রয়োজন, তাই না? আলু প্রয়োজন। সো আমাকে কি সংগ্রহ করতে হবে? পটেটো, পটেটো সংগ্রহ করতে হবে। গেল, এই পটেটো সংগ্রহ করলাম, আমি কোম্পানিতে এসে চিপস তৈরি করলাম। আচ্ছা, এই আমার যে চিপস তৈরি হলো, আলুর চিপস, সেই আলুর চিপস কি পাবলিক এসে আমার কোম্পানি থেকে নিয়ে যাবে, না আমাকে লোকের বাড়িতে পৌঁছে দিতে হবে? কোনটা? লোকের বাড়িতে পৌঁছে দিতে হবে স্যার, একটা দোকান। একদম ঠিক, একদম ঠিক। কেউ আমার কোম্পানিতে এসে মাল নিবে না তো, আমাকে লোকের কাছে পৌঁছে দিতে হবে। তখন এই কোম্পানি পৌঁছে দিবে কার মাধ্যমে? যে কোনো দোকানদারের মাধ্যমে, তাই না? যে কোনো একটা রিটেল স্টোরের মাধ্যমে পৌঁছে দিবে, রিটেল স্টোর। ওকে, এইবার চলো খুব ভালো করে জিনিসগুলোকে বোঝো। পটেটো কোথা থেকে পাওয়া যায়? আলু এগ্রিকালচার থেকে পাওয়া যায়, ইয়েস অর নো? কৃষি, চাষাবাদ করব, চাষের জমি, সেই চাষের জমি থেকে আলু পাবো, সেই আলুটাকে আমি চিপস তৈরি করব কোথায়? আমার যে কোম্পানি, আমাকে একটা ইন্ডাস্ট্রি ইউজ করতে হবে না? ইন্ডাস্ট্রি, শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি লাগাতে হবে না? ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি, তবেই তো আলু চিপস তৈরি হবে। আর এই যে রিটেল স্টোর, এটা আমি কি করছি? রিটেল স্টোর থেকে আমি কাস্টমারকে দিচ্ছি, কাস্টমারকে দিচ্ছি। তাহলে সেই কাস্টমার কি করছে? এখান থেকে নিচ্ছে। তাহলে এইটা কি? সার্ভিস দিচ্ছি আমি কাস্টমারকে, এইখানেই সার্ভিস। তাহলে দেখো তো, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এন্ড সার্ভিস, এই 3টি জায়গা বোঝা গেছে কিনা জানি। হ্যাঁ স্যার। ইজ ইট ক্লিয়ার না? তাহলে প্রাইমারি সেক্টর আমাদের কি দেয়? প্রাইমারি সেক্টর আমাদেরকে র ম্যাটেরিয়ালস দেয়। সেই র ম্যাটেরিয়ালস সেকেন্ডারি সেক্টরে এসে কি তৈরি হয়? ফাইনাল গুডস এ পরিণত হয়। মনে রাখবে এই কথাটা, ফাইনাল গুডস। এই যে চিপস তৈরি হলো, চিপসের প্যাকেট কোথায় তৈরি হয়েছে বলো তো? চিপসের প্যাকেট কোথায় তৈরি হয়েছে? এই কোম্পানিতে তৈরি হয়েছে। তার মানে এটা একটা ফাইনাল
প্রোডাকশন এখানে দিল, ফাইনাল গুডস এর প্রোডাকশন এখানে দিল, সেটাকে সার্ভিস সেক্টর আমাকে রিটেল করে দিল, সেল করে দিল, বিক্রি করে দিল। আর ইউ গেটিং? আরো ভালো করে বোঝো, আরো ভালো করে বোঝো। এই ধরো আমার একটা মাইন আছে, মাইন মানে কি? খনি, তাই না? এই মাইন থেকে আমি কি সংগ্রহ করছি? আয়রন সংগ্রহ করছি। এই আয়রন সংগ্রহ করে আমি নিয়ে গেলাম এটাকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে সেখান থেকে মনে করো আমি সাইকেল তৈরি করে দিয়েছি। আর ইউ গেটিং? সাইকেল। এবার এই সাইকেল কার কাছে পৌঁছাতে হবে? কাস্টমারের কাছে পৌঁছাতে হবে না? এই সাইকেল কাস্টমারের কাছে পৌঁছাতে হবে। এখন এই কাস্টমারের কাছে কে পৌঁছে দিবে? সার্ভিস দিবে। ভালো করে যে ভালো করে বলো তো, এই যে আমরা যখন এই যে চাষিরা যখন এই যে ধান টান হয় না, ফসল, এই ধানটা যখন হয় সেই ধানগুলোকে যে বিক্রি করে, ধরে নাও চাষি, একজন চাষি এই আলু মনে করো 30 টাকা পার কেজি বিক্রি করছে, 30 পার কেজি বিক্রি করছে। এই 30 টাকা প্রতি কেজি এই কিনে নিয়ে গেল কোম্পানি, কিনে নিয়ে গিয়ে ও যখন 10, তাহলে 1 কেজিতে সে কতগুলো বানালো? কত? 10 খানা প্যাকেট বানিয়ে ফেললো, তাই না? 10টা প্যাকেট বানিয়ে ফেললো এবং একটা প্যাকেটের দাম রাখলো কত টাকা করে? 5 টাকা করে। তাহলে দেখো তো এখানে সে 50 টাকা বানিয়ে ফেলেছে কিনা পার কেজি, বুঝলে? 5 টাকা করে বানিয়ে ফেললো, তাহলে ছিল 30 টাকার মাল, হয়ে গেল 50 টাকা, এখানে ভ্যালু অ্যাড হয়েছে। আর এই জিনিসটা যখন রিটেলের কাছে পৌঁছাচ্ছে তখন এই যে সার্ভিস সেক্টরের কাছে পৌঁছাবে। আচ্ছা, তুমি যে চিপস তৈরি করো এটা কেউ জানে? কেউ তো জানে না। তোমাকে কি টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না? বিজ্ঞাপন দিতে হবে না? হ্যাঁ কি না বলো? এই ফ্যাক্টরি থেকে রিটেল স্টোর গুলোতে যেতে গেলে তোমার ট্রান্সপোর্টেশন লাগবে কি লাগবে না? গাড়িতে করে নিয়ে যাবে সেখানে। তার মানে সেবা প্রদান করা হয় যে সমস্ত সেক্টরের মাধ্যমে, সেটা হচ্ছে টারশিয়ারি সেক্টর। অ্যাডভার্টাইজমেন্ট সেটাও কিন্তু টারশিয়ারি সেক্টরের অঙ্গ। তাহলে এটা গিয়ে কাস্টমার কাছে যখন পৌঁছাচ্ছে দেখা গেল সেটা 60 পার কেজিতে এসে পৌঁছেছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? 60 টাকা এসে পৌঁছেছে, বুঝেছো? তাহলে এই জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করো যে প্রাইমারি সেক্টর মানে কি? যেখান থেকে আমরা র ম্যাটেরিয়ালকে কালেকশন করি, র ম্যাটেরিয়াল। সেকেন্ডারি সেক্টর কি? যেখানে ফ্যাক্টরি প্রোডাকশন হয় আর সেই ফাইনাল গুডস কে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? টারশিয়ারি সেক্টর। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বলো। Yes. চলো তাহলে আমরা এখানে কি দেখছিলাম? আমরা এখানে দেখছিলাম প্রাইমারি সেক্টর, এখানে ছিল সেকেন্ডারি সেক্টর, এখানে ছিল সেকেন্ডারি সেক্টর, এখানে ছিল টারশিয়ারি সেক্টর। এবার আমরা কতগুলো পয়েন্ট লিখে নিব। যেমন প্রাইমারি সেক্টরের মধ্যে আমরা প্রথমত দেখে নিয়েছি এখানে কি পড়বে? এগ্রিকালচার। 2 নম্বর অ্যানিম্যাল হাজবেন্ডারি। আর কি পড়বে? মাইন, খনিজ মানে খনি। আর কি পড়বে? ধরো ফিশিং, মাছ লাগবে, ফিশিং, পোল্ট্রি এটসেট্রা, ইটিসি, এইগুলো। অর্থাৎ প্রাইমারি সেক্টর মানে হচ্ছে এটা র ম্যাটেরিয়াল প্রোভাইড করে, র ম্যাটেরিয়াল, এক কথায় র ম্যাটেরিয়াল প্রোভাইড করে। সেকেন্ডারি সেক্টর কি? সেকেন্ডারি সেক্টর হচ্ছে ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি। সেকেন্ডারি সেক্টরের কাজ, হ্যাঁ বলো। ওই 2 নম্বরটা কি লিখলেন? অ্যানিম্যাল হাজবেন্ডারি, HUSBANDRY, অ্যানিম্যাল হাজবেন্ডারি। ঠিক আছে? অ্যাকচুয়ালি এগুলো আরো এক্সাম্পল, এরকম দেখো কত এক্সাম্পল তুমি ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি প্রাইমারি সেক্টর মানে র ম্যাটেরিয়ালস, যেখান থেকে তুমি র ম্যাটেরিয়ালসটা পাও। সেকেন্ডারি সেক্টর মানে কি? সেকেন্ডারি সেক্টর মানে হচ্ছে ফ্যাক্টরিজ, যে ফ্যাক্টরিতে এই র ম্যাটেরিয়াল গুলোকে প্রসেস করা হয়, ফাইনাল গুডস প্রোডাকশন হয়। তাহলে সেকেন্ডারি সেক্টরে কি হয়? সেকেন্ডারি সেক্টরে মাথায় রাখবে যে এইখানে কিন্তু ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসের প্রোডাকশন হয়। ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস এর প্রোডাকশন হয়। আর ইউ গেটিং? ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস এর প্রোডাকশন হয়।
ঠিক? আর কি এবার আসো টারশিয়ারি সেক্টর নিয়ে কথা বলা যাক। টারশিয়ারি সেক্টরের মধ্যে কি কি পড়ে দেখো। টারশিয়ারি সেক্টরের মধ্যে যে রিটেল শপগুলো রয়েছে, দোকান, সেই রিটেল স্টোর গুলো টারশিয়ারি সেক্টরের মধ্যে পড়ে, কারণ কাস্টমারকে পৌঁছে দেওয়ার জন্য এরাই তো কাজ করে। 2, এডুকেশন কোনটার মধ্যে পড়বে? শিক্ষা, এডুকেশন টারশিয়ারি সেক্টরের মধ্যে পড়বে। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে যে কেন স্যার এডুকেশন টারশিয়ারির মধ্যে কেন পড়বে, এটা বলতে পারো কিন্তু। হ্যাঁ, দেখো, টারশিয়ারি সেক্টরের মধ্য দিয়ে যে প্রোডাকশনটা হয়, সেই প্রোডাকশনটা কিসের হয়? ইনট্যানজিবল প্রোডাক্টসের প্রোডাকশন হয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? টারশিয়ারি সেক্টরের মধ্যে যা কিছু প্রোডাকশন হয়, সেই সমস্ত প্রোডাকশন গুলো ইনট্যানজিবল। তুমি বাজার থেকে আলু নিয়েছো, মানে বাজার থেকে বলছি, তুমি কৃষকের জমি থেকে অর্থাৎ প্রাইমারি সেক্টর থেকে আলু নিয়েছো, তোমার ফ্যাক্টরিতে সেটাকে চিপসের প্যাকেট হিসেবে তৈরি করেছো। আচ্ছা, এই চিপসের প্যাকেটটা কাস্টমার তো জানতে হবে যে তুমি ভাই চিপস বানাচ্ছ, তখন তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, অর্থাৎ তখন তোমাকে যেতে হবে এই সার্ভিস সেক্টরের কাছে যে ভাই আমি দেখো এই যে চিপস বানিয়েছি, এটাকে আমাকে একটু অ্যাড ফ্যাড দিয়ে দাও, লোককে একটু জানিয়ে দাও। লোক তখন ওই টারশিয়ারি সেক্টর অর্থাৎ এই যেটা সার্ভিস সেক্টরে কি করবে? লোককে জানাবে, অ্যাডভার্টাইজমেন্ট করে দিবে তোমাকে, তোমার ফ্যাক্টরি থেকে রিটেল স্টোর পর্যন্ত সেটাকে পৌঁছে দিবে। তোমার কোম্পানিতে ভালো ভালো শ্রমিকের প্রয়োজন, সেই জন্য তোমাকে তাদেরকে শিক্ষা প্রদান করবে, এডুকেশন দিবে। তারপর আরো কি পড়ে টারশিয়ারি সেক্টরের মধ্যে? টেলিকম পড়ে। আর কি পড়ে? ইন্স্যুরেন্স। স্যার হসপিটাল। হ্যাঁ, একদম ঠিক, হসপিটাল মানে হেলথ। অ্যাকচুয়ালি হসপিটাল বলতে ট্রান্সপোর্টও তো হবে স্যার। হ্যাঁ, হবে, লিখছি, দাও 1 মিনিট। ট্রান্সপোর্ট। তারপর কি? ব্যাংকিং। তাহলে ব্যাংকিংটা কোন সেক্টরের অন্তর্গত? সার্ভিস সেক্টরের অন্তর্গত ব্যাংকিং। মনে রাখবে যে সমস্ত সেক্টর থেকে আমার ইনট্যানজিবল প্রোডাক্টের উৎপন্ন হচ্ছে, যে সমস্ত প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে আমি চোখে দেখতে পাই না, যা সার্ভিস, তাই না? সেবা, ব্যাংকিং। তারপর দেখো সফটওয়্যার কোম্পানি, যারা সফটওয়্যার প্রোভাইড করে আমাদেরকে। তারপরে দেখো কি 9 নম্বর, ট্রান্সপোর্ট আমরা লিখেই ফেলেছি, তো এয়ারওয়েজ, রেলওয়েজ, ট্রান্সপোর্টেশন ইত্যাদি ইত্যাদি এর মধ্যে পড়বে। ঠিক আছে না? তো সবাই মিলে একবার আমায় বলো যে ইকোনমিক সেক্টর গুলো কি ক্লিয়ার হয়েছে? প্রাইমারি সেক্টর কি জিনিস, সেকেন্ডারি সেক্টর কি জিনিস, আর টারশিয়ারি সেক্টর কি জিনিস, এটা কি ক্লিয়ার হয়েছে? ঠিক। এবার আমি যদি বলি, হ্যাঁ বলো। স্যার বলছি টারশিয়ারি সেক্টর থেকে যখন আমরা কোনো গুডস পাচ্ছি বা কোনো মানে যেটাকে আমরা ব্যবহার করা সামগ্রী যখন পাচ্ছি, তখন তো সেটা স্যার ইনট্যানজিবল প্রোডাক্ট নয়। কেন নয়? টারশিয়ারি সেক্টরের মূল কাজ দেখো, ট্রান্সপোর্ট মানে একটা লরি, তোমার একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি থেকে রিটেল স্টোরে এসে তোমাকে দিয়ে দিল জিনিসটা, তো ওই টারশিয়ারি সেক্টর ওটাকে কিছু তৈরি করলো কি? ট্রান্সপোর্ট শুধু তোমাকে বয়ে এনে দিল, তাই না? যে দোকানদার, রিটেল স্টোর, সেই রিটেল স্টোর তোমাকে কি করলো? তুমি ফ্যাক্টরির মালিক, তোমার কাছে টাকাটা কে পৌঁছে দেয়? এই রিটেল স্টোর পৌঁছে দেয় না, রিটেল স্টোর কাস্টমারের থেকে তার তার প্রোডাক্টটাকে দিবে এবং তার টাকাটা নিয়ে আবার ফ্যাক্টরি মালিককে দিয়ে পৌঁছে দিবে, তার নিজের কিছু একটা কমিশন রেখে। তারপরে এরা তো নিজেরা কোনো প্রোডাক্ট তৈরি করে না। এই দেখো ফাইনাল গুডস এর প্রোডাকশন কোথায় হয়, এই পয়েন্টটা লেখানো হয়েছে। দেখো আমি এখানে যতগুলো পয়েন্ট লিখবো খুব ইম্পর্টেন্ট, কিন্তু সুন্দর করে নোট করে রাখবে যে সেকেন্ডারি সেক্টরের মধ্যে ফাইনাল গুডস এন্ড সার্ভিসের প্রোডাকশন হয়, অন্য কোথাও নয়। সেকেন্ডারি সেক্টরে ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রোডাকশন হয়ে যায়। সার্ভিস সেক্টরের কাজ হচ্ছে শুধুমাত্র সেবা প্রদান করা ছাড়া আর অন্য কিছু নয়। স্যার মাইক্রোফোনটা একটু অফ করতে বলবেন। হ্যাঁ, কারো মাইকটা অফ আছে? হ্যাঁ, বেশ, শোনো, এবার শুনতে থাকো। এবার এই জায়গাটাকে মুছে আমি একটা ভালো করে একটা কথা বলছি, দেখো ভালো করে শোনো, বুঝতে চেষ্টা করো। তাহলে আমাদের ইকোনমিক সেক্টর হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর হচ্ছে টারশিয়ারি সেক্টর। এই তিনটি সেক্টরের মধ্যে আমি যদি বলি
যে একটা দেশের ইকোনমি ডেভেলপমেন্টের জন্য কোন সেক্টরটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বলতে পারো? ধরো আমি একটা কোয়েশ্চেন লিখছি, কোয়েশ্চেনটা হলো এই যে হুইচ সেক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট, হুইচ সেক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যান ইকোনমি। একটা ইকোনমির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সেক্টর কোনটি, এই যদি কোয়েশ্চেন করি কি উত্তর দিবে? প্রাইমারি সেক্টর না সেকেন্ডারি সেক্টর? প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টর, প্রাইমারি। আচ্ছা, তার মানে টারশিয়ারি। বাহ, আর কেউ কিছু বলবা না? তাহলে আবার প্রশ্নটা বলছি, হুইচ সেক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যান ইকোনমি। ইকোনমি বলতেই আমরা কি বুঝবো ভাই? ইকোনমি বলতে কি বুঝবো? একটা দেশ। ইকোনমি বলতে একটা দেশকে বুঝবো, ওকে? কারণ ইকোনমিটা হচ্ছে একটা পলিটিক্যাল ইউনিট, আর রিয়েল টাইম ইউটিলিটি ইন আ পলিটিক্যাল ইউনিট অর পলিটিক্যাল পেরিফেরি। তাহলে ইকোনমি মানে দেশ, মনে থাকবে তো ভাই? ইকোনমিক্স একটা বিষয়, সাবজেক্ট, বাট ইকোনমি মানে কোন একটা দেশকে আমরা ধরে নিব। তাহলে হুইচ সেক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যান ইকোনমি, অর্থাৎ কোন সেক্টরটি একটা দেশের অর্থনীতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ? প্রাইমারি স্যার। এবার খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে কোন সেক্টর গুরুত্বপূর্ণ, তাহলে বুঝে যাবে। ভালো করে শোনো, প্রাইমারি সেক্টর আমাকে কি প্রোভাইড করছে? পটেটো। ইয়েস অর নো? প্রাইমারি সেক্টর আমাকে কি প্রোভাইড করছে? পটেটো প্রোভাইড করছে, তাই তো? এই পটেটোর দাম কত? ধরে নাও 30 টাকা পার কেজি, 1 কেজির দাম 30 টাকা, হ্যাঁ কি না? এইবার এই হচ্ছে আমার সেকেন্ডারি সেক্টর। এই সেকেন্ডারিতে আমার কি রয়েছে? ফ্যাক্টরি রয়েছে। এই ফ্যাক্টরিতে আমি এই পটেটোকে নিয়ে আসলাম, নিয়ে বানিয়ে দিলাম কি? চিপস বানিয়ে দিলাম। এই চিপস বানিয়ে দিলে আমি এখানে 1 কেজি মানে 1000 গ্রাম কিনেছি 30 টাকা দিয়ে, আর এখানে এসে আমি 10 গ্রাম করে বানিয়ে ফেলেছি না? 10 গ্রাম পার প্যাকেট, 10 গ্রাম পার প্যাকেট করেছি। তাহলে এই 1 কেজি পটেটো দিয়ে আমি কতগুলো প্যাকেট বানালাম? ভালো করে বোঝো, 100 প্যাকেট বানালাম। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বলো। 1 কেজি মানে 1000 গ্রাম, তো তো এক একটা চিপসের প্যাকেটে কতটুকু থাকে? 10 গ্রাম করে থাকে না? তাহলে 10 গ্রাম থাকলে 1000 গ্রামে কত প্যাকেট তৈরি হবে? 100 প্যাকেট তৈরি হবে। ইয়েস অর নো? তাহলে এক এক প্যাকেটের দাম যদি 5 টাকা করে ধরি, এক এক প্যাকেটের দাম যদি 5 টাকা করে ধরি, তাহলে আমায় বলো তো দেখি 100 প্যাকেটের দাম কত হয়ে যাবে? 500 টাকা হয়ে গেল না? তাহলে তাহলে এবার আমাকে বলো, আর এবার চলে এসো টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টর কি করলো? টারশিয়ারি সেক্টর এরা কি করে দিল? আমার অ্যাডভার্টাইজমেন্ট করে দিল। অ্যাডভার্টাইজমেন্ট করে দিল, আর আমাকে প্যাকেটের উপরে লোগো টোগো সিল টিল লাগিয়ে ট্রান্সপোর্ট করে দিল, ট্রান্সপোর্টেশন করে দিল, রিটেল শপে পৌঁছে দিল, মানে রিটেল স্টোর তারা পৌঁছে দিল, তাদের কমিশন নিল, হেনা তেনা দিয়ে আমার কি দাঁড়ালো? যে এক এক প্যাকেট ধরো 6 টাকা দাম হলো। তাহলে আমার 100 প্যাকেট মালের প্রোডাকশন আমি করেছি 1 কেজি আলু দিয়ে, সেখানে ওরা 6 টাকা করে দাম নিচ্ছে। তাহলে এখানে কত হলো? 600 টাকা হলো। এবার আমায় বলো 1 কেজি আলুর দাম প্রাইমারি সেক্টরে কত টাকা আর্নিং করেছো? মাত্র 30 টাকা। সেকেন্ডারি সেক্টরে তুমি কত টাকা আর্নিং করছো? 500 টাকা থেকে 30 টাকা বাদ দিয়ে দাও। 500 টাকার মাল তুমি নিয়ে গিয়ে সেটাকে অ্যাডভার্টাইজমেন্ট করছো, ট্রান্সপোর্ট করছো, রিটেল স্টোরের যে কমিশন সেটা দিচ্ছ, দিয়ে তুমি 6 টাকা মানে 1 টাকা দাম বাড়িয়েছো 6 টাকা, তার মানে 500 টাকা তুমি এখান থেকে পেয়েছিলে না? তাহলে এখান থেকে 500 টাকা বাদ দিয়ে দাও, এখানে আর্নিং কত হলো? 100 টাকা আর্নিং হলো। ইয়েস অর নো? তাহলে এবার আমায় বলো অর্থনীতিতে কোন সেক্টরের গুরুত্ব বেশি? প্রাইমারি সেক্টরে তুমি 30 টাকা ইনকাম করেছো, সেকেন্ডারি সেক্টরে তুমি 470 টাকা ইনকাম করেছো, আর টারশিয়ারি সেক্টরে তুমি 100 টাকা ইনকাম করেছো। এবার বলো আমাদের অর্থনীতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সেক্টর কোনটি? সেকেন্ড। এভরিওয়ান ক্লিয়ার অর নট? যেটা আমি বোঝাতে চাইছি সেটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে
আমাদের যে কোনো অর্থনীতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেকেন্ডারি সেক্টর, যেখানে কি সেকেন্ডারি সেক্টরের আরেকটা নাম কি ইন্ডাস্ট্রি। আর ইউ গেটিং? এই জন্য বর্তমান মোদী সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার কি বলছে, বারবার ইন্ডাস্ট্রি সেটআপের কথা বলছে না, যে শিল্পকে আনুন। শিল্প, দেখো যে দেশের শিল্প উন্নত বেশি সেই দেশের ইনকাম তত বেশি। বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে আশা করছি এই যে এক্সাম্পল দিয়ে আমি তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা কি বুঝতে পেরেছো যে প্রাইমারি সেক্টরে আমি আর্নিং করছি 30 টাকা মাত্র, সেইখানে সেই 30 টাকাকে ইউটিলাইজ করে আমি সেকেন্ডারি সেক্টরে 470 টাকা ইনকাম করে নিচ্ছি। আর সেই 500 টাকা মানে 470 টাকা যখন টারশিয়ারি সেক্টরে আসে তারা 100 টাকা ইনকাম করছে মাত্র। তাহলে সব থেকে এইখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারলে যে কোন ইকোনমির যদি সব থেকে গুরুত্বপূর্ণ সেক্টরের কথা বলা হয় তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? সেকেন্ডারি সেক্টর। আশা করছি ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। খুব সুন্দর। তাহলে এবার এখানে বলো সব থেকে কম ইনকাম কোথায় হয়? প্রাইমারি সেক্টরে। সব থেকে বেশি ইনকাম হয় সেকেন্ডারি সেক্টরে। আর সব থেকে মিডিল ইনকাম কোথায় হয়? টারশিয়ারি সেক্টরে, তাই তো? এবার চলে এসো নেক্সট একটা কনসেপ্ট বোঝাই। স্যার বলো, মুছে দিব এটাকে? স্যার এই যে প্রাইমারি সেক্টরে সব থেকে কম ইনকাম হচ্ছে আর সেকেন্ডারি সেক্টরে সব থেকে বেশি ইনকাম হচ্ছে, এটা কি সমস্ত দেশের ক্ষেত্রেই এক? সমস্ত দেশের ক্ষেত্রে দেখো, যেখানে ফ্যাক্টরি প্রোডাকশন আছে না, সমস্ত দেশের ক্ষেত্রে এক নয়। আমি আসবো এগুলো ধীরে ধীরে। দেখো, যখন আমরা ইকোনমিকে ভাগ করব, ইকোনমি 3 ধরনের হয়। একটা হচ্ছে আন্ডার ডেভেলপড ইকোনমি, একটা হয় ডেভেলপিং ইকোনমি, একটা হচ্ছে ডেভেলপড ইকোনমি। ঠিক আছে? আজকেই আলোচনা করবো। হ্যাঁ, একটুখানি শুনতে থাকো, এখনই বলবো না, একটু পরে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, ইংরেজির ক্লাসটা আজকে বাদ দিতেও পারি, বলা যায় না। চলো, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টারশিয়ারি সেক্টর। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমি লেখাচ্ছি যে আমরা যদি ভারতবর্ষের কথা বলি, তাহলে আমাদের এখানে লিখতে হবে যে এমপ্লয়মেন্ট। লেখো সবাই, এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশন। এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশন অর্থাৎ আমাদের দেশে যে এমপ্লয়মেন্ট হয়, রোজগার দেয়, তাই না? আমাদের ভারতীয় অর্থনীতিতে এমপ্লয়মেন্ট দেয় কোন সেক্টর সব থেকে বেশি, সেটা তোমরা এভাবে লিখবে। এমপ্লয়মেন্ট সেক্টরে আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে প্রাইমারি সেক্টর সর্বাধিক, তারপর সেকেন্ডারি সেক্টর। ও আচ্ছা, টারশিয়ারি সেক্টরের মধ্যে তোমরা আইটি ডিপার্টমেন্টস লিখেছিলে কি? টারশিয়ারি সেক্টরের মধ্যে তোমরা আরেকটা লিখে রাখো, আইটি ডিপার্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্টটাও লিখে রাখবে সেকেন্ডারি সেক্টর। আর তারপরে গিয়ে তোমার হচ্ছে টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টর বোঝো এবার? তাহলে সবার থেকে বেশি ইনকাম কোথা থেকে, রোজগার কোথা থেকে দেয়? ইনকাম নয়, রোজগার। রোজগার আমাদের ভারতবর্ষে মানুষ সব থেকে রোজগার বেশি পায় কোথায়? প্রাইমারি সেক্টরে। তারপর কোথায় রোজগার পায়? সেকেন্ডারি সেক্টরে, মানে ফ্যাক্টরিতে। তারপর কোথায়? তারপর টারশিয়ারি সেক্টরে। আর ইউ গেটিং? এই সিকোয়েন্সটা মনে থাকবে। আমাদের ভারতবর্ষে এমপ্লয়মেন্ট সব থেকে বেশি আসে প্রাইমারি সেক্টর থেকে, তারপরে এমপ্লয়মেন্ট আসে সেকেন্ডারি সেক্টর থেকে, তারপরে টারশিয়ারি সেক্টর থেকে। আমি যদি কথার কথা ধরে নিই যে ভারতে 100 জন লোক আছে, ধরে নিলাম ভারতবর্ষে 100 জন লোক আছে, মনে রাখবে 100 জনের 60 জন এই প্রাইমারি সেক্টরে কাজ করে, 20 জন 30 জন সেকেন্ডারি সেক্টরে কাজ করে, আর 10 জন টারশিয়ারি সেক্টরে কাজ করে। বোঝাতে পারলাম? আমাদের ভারতবর্ষে রোজগার উৎপাদন, রোজগার প্রাইমারি সেক্টরে সব থেকে বেশি রোজগার প্রদান করে, সেকেন্ডারি সেক্টরে তারপর টারশিয়ারি সেক্টর। অর্থাৎ 100 জন লোক যদি ভারতে থাকে, তার 60 জন প্রাইমারি সেক্টরে কাজ করে, 30 জন সেকেন্ডারি সেক্টরে কাজ করে, টারশিয়ারিতে 10 জন করে। বোঝা গেছে এটা? এবার
এবার আমায় একটা কথা বলো, আমি যদি বলি এদের জিডিপি কন্ট্রিবিউশন কি হবে, জিডিপি কন্ট্রিবিউশন কি হবে, জিডিপি কন্ট্রিবিউশন। আচ্ছা, জিডিপি বলতে কি? জিডিপি বলতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। একটা দেশের মধ্যে যতটুকুন প্রোডাকশন হয়, যা কিছু আমাদের ভারতের বাউন্ডারির মধ্যে, ভালো করে শোনো, আমাদের ভারতের বাউন্ডারির মধ্যে যা কিছু তৈরি হচ্ছে সেইটাই হচ্ছে জিডিপি। ওকে, এটা পরে আলোচনা করবো আমরা যখন পড়বো তখন। হ্যাঁ, এবার বলো, কার কিছু প্রশ্ন ছিল? স্যার বলছিলাম যে ওই জিডিপি তো উল্টো হয়ে যাবে, টারশিয়ারি বেশি, তারপর সেকেন্ডারি, তারপর প্রাইমারি। একদম ঠিক, একদম ঠিক। তাহলে দেখো, আমাদের ভারতবর্ষ অনেক উন্নত দেশ হতো যদি এই প্রাইমারি সেক্টরে সব থেকে বেশি লোক কাজ করে। যদি প্রাইমারি, আচ্ছা আমায় বলো, প্রাইমারি সেক্টরে সব থেকে বেশি লোক কাজ করে, তাহলে কি ইনকাম প্রাইমারি সেক্টর থেকে সব থেকে বেশি আসা উচিত না? হ্যাঁ কিনা বলো? যেহেতু প্রাইমারি সব থেকে বেশি লোক কাজ করে, তাহলে প্রাইমারি সেক্টরে সব থেকে বেশি ইনকাম হওয়া উচিত, কিন্তু আমাদের ভারতবর্ষে সেটা হয় না। যখন আমাদের ভারতবর্ষের জিডিপি কন্ট্রিবিউশনটা যদি এই ফরম্যাট অনুযায়ী চলে, সেদিন ভারতবর্ষ বিশ্বগুরুতে তৈরি হবে। অর্থাৎ যে সেক্টরে ভারতবর্ষের সর্বাধিক মানুষ কাজ করে, রোজগার করে যেখান থেকে, সেইখানের ইনকামটাই সব থেকে কম। অর্থাৎ জিডিপিতে যদি এই সেক্টরগুলোর কন্ট্রিবিউশন দেখি, তাহলে আমরা দেখবো যে টারশিয়ারি সেক্টর সব থেকে বেশি আমাদেরকে মানে জিডিপিতে অংশগ্রহণ করে। টারশিয়ারি সেক্টর সব থেকে বেশি, তারপর সেকেন্ডারি সেক্টর, তারপর প্রাইমারি সেক্টর। বুঝতে পারছো আমাদের অবস্থাটা কোথায়? যেখানে ভারতবর্ষের সর্বাধিক জনগণ কাজ করে, সেই জায়গায় ইনকাম সব থেকে কম, আর যেখানে সব থেকে কম লোক কাজ করে, সেই জায়গায় ইনকাম সব থেকে বেশি। যদি এর উল্টো ঘটনাটা ঘটতো, তাহলে ভারতবর্ষ রাষ্ট্রগুরু হবে। তাহলে ভারতবর্ষ পুনরায় রাষ্ট্রগুরু কবে হবে? যখন আমরা দেখবো যে না, প্রাইমারি সেক্টর থেকে জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন আসছে, তারপর সেকেন্ডারি, তারপর টারশিয়ারি, তবেই গিয়ে ভারতবর্ষ বিশ্বগুরু হবে। আদারওয়াইজ এটি সম্ভব নয়। বুঝতে পেরেছো এভরিওয়ান? জিডিপি কন্ট্রিবিউশনটা কি বুঝতে পেরেছো? জিডিপি কন্ট্রিবিউশন মানে আর্নিংস, ইনকাম। মানে প্রাইমারি সেক্টরে বেশি লোক কাজ করলেও ইনকাম তাদের অনেক কম, আবার টারশিয়ারি সেক্টরে খুব কম লোক কাজ করলেও তাদের ইনকাম অনেক বেশি, জিডিপিতে তাদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি। এই জিনিসটাকে আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করছি, এই তোমাদের ইকোনমিক ক্লাসিফিকেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? অর্থাৎ ক্যাটাগরি অফ ইকোনমি, ইকোনমির ক্যাটাগরি বোঝানোর জন্য আমি বলছি, দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবং আজকে আমরা এই পর্যন্তই পড়বো, ইকোনমির ক্যাটাগরি পড়বো, তারপর একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করব। আজকে ইংলিশ ক্লাস হবে না। চলো, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তো একটু সেন্সটাকে ক্লিয়ার করে দিই, তারপরে আমরা নেক্সট দেখবো, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। বলছি সেকেন্ডারি সেক্টরে ওই একটু আগে দেখলাম যে ওই ইনকামটা বেশি হয়, কিন্তু ওই জিডিপি তে এসে দেখছি যে টারশিয়ারি সেক্টরে বেশি ইনকাম হচ্ছে। টারশিয়ারি সেক্টর আমাদের ভারতবর্ষের কনটেক্সটে এগুলো লেখানো হচ্ছে ভাই। তোমার এখানে পয়েন্টটা তাহলে লেখা উচিত যে এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশন ইন ইন্ডিয়া ফ্রম দিস সেক্টরস। এটা জেনারেল ভিউ আমি দেখিয়েছিলাম ভাই। এটা আছে কি এখনো করা? নেই, করা নেই, করা আছে কি? করা নেই। এটা একটা জেনারেল ভিউ দেখিয়েছিলাম যে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টারশিয়ারি সেক্টরের মধ্যে আর্নিংস মানে উৎপাদন সব থেকে বেশি হয় সেকেন্ডারি সেক্টরে ভাই। হ্যাঁ, কারণ দেখতেই ঠিক আছে। 30 টাকার আলু এই মাল বানিয়ে ফেলেছে 500 টাকা, আর এরা 100 টাকা তাদের সার্ভিস চার্জ নিয়ে জিনিসটা করেছে 600 টাকা। তার মানে এদের এখানে আর্নিংস হচ্ছে 100 টাকা মাত্র, এদের এখানে আর্নিং কত হচ্ছে একটু ভাবো, 470 টাকা। তাহলে এই সেকেন্ডারি সেক্টর যদি কোনো দেশ উন্নত করে ফেলতে পারে, কলকারখানা লাগিয়ে দিতে পারে, দেখো চায়না এত উন্নত দেশ হচ্ছে কেন? কারণ চায়নাতে সমস্ত ফ্যাক্টরি অ্যাভেলেবল। আমরা প্রায়শই বলে থাকি না যে ও চাইনিজ মাল, ও নষ্ট হয়ে যাবে, এ কিন্তু সঠিক নয়। আমেরিকাতে ফ্যাক্টরি নেই বললেই চলে, ভালো করে বোঝো। আমেরিকা একটা, আচ্ছা চলো এটা পড়িয়ে দিই, তারপর বলছি, ব্যাপারটা তাহলে ক্লিয়ার হবে। এবার আসো আমরা, আচ্ছা 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 এখানে আলোচনা করি, ইকোনমিক ক্যাটাগরিটাকে লিখে নি কি? আচ্ছা চলো, তার আগে আমরা কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করে নিই। আমরা এখন যতদূর পড়লাম তার উপরে কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। চলো, প্রশ্ন করা হয়েছে, which sector of Indian economy has shown remarkable expansion during the last decade?
গত দশকে ভারতের অর্থনীতি রিমার্কেবল এক্সপ্যানশন করেছে কোন সেক্টরে? সি স্যার। অপশন সি, ভেরি গুড, টারশিয়ারি সেক্টর। আমাদের ভারতবর্ষে টারশিয়ারি সেক্টর বিশেষভাবে উন্নতি করেছে। মনে রাখবে, দেশ কোন একটা ইকোনমি, এই ইন্ডিয়ান ইকোনমি মানে ইন্ডিয়ান কান্ট্রি, কোন একটা দেশ যখন সার্ভিস সেক্টরকে ডেভেলপ করে ফেলবে তখন মনে করবে সেই দেশ ডেভেলপড হয়ে যাবে, বুঝতে পারছো কেন? একটু পরে আসছি। তারপরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ ক্যারেক্টারাইজড বাই, ইন্ডিয়ান ইকোনমিকে কিভাবে অল অফ দিস। প্রিডমিনেন্স অফ এগ্রিকালচার, মানে এটা আগে থেকেই কৃষি ভিত্তিক, লো পার ক্যাপিটা ইনকাম, প্রতি মাথা পিছু আয় অনেক কম, ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট, অনেক বেশি আনএমপ্লয়মেন্ট, এর কোনটা? নাকি অল অফ দিস? সো দ্য আনসার ইজ অল অফ দিস। ভারতের অর্থনীতির মধ্যে আজকে ইকোনমিক্স ক্লাসটা হয়, কি বলে, ইংরেজি ক্লাসটা আজকে করবো না ভাই, শোনো আজকে ফার্স্ট ক্লাসটা, ঠিক আছে, একটুখানি টাইম দাও। তো আজকে কি বললাম, ভারতের অর্থনীতি আগে থেকেই কৃষি ভিত্তিক, লোক পার ক্যাপিটা ইনকাম অনেক কম এবং ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট রয়েছে। ওকে, এই সবকটাই তাহলে ভারতের অর্থনীতির সঙ্গে যায়। ঠিক, বলতে পারো ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট কেন? কেন ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট কেন? স্যার কারণ তো অনেকগুলোই আছে, যেরকম পপুলেশন অনেক বেশি, ইন্ডাস্ট্রি কম, সেই জন্য এমপ্লয়মেন্ট কম, আর কৃষির ক্ষেত্রেও ম্যাসিভ আনএমপ্লয়মেন্টের একদম মেইন কারণ দ্যাট ইজ পপুলেশন, মানে হাই পপুলেশন। ওকে, হাই পপুলেশন ইজ দ্য মেইন কজ অফ ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট। তাহলে এখন প্রশ্ন ওঠে চায়না, হ্যাঁ চায়না তার পপুলেশনটাকে কন্ট্রোল করেছিল এবং তারা তাদের যে সেকেন্ডারি সেক্টর মানে ইন্ডাস্ট্রি, সেখানে অনেকটা এমপ্লয়মেন্ট মানে অনেকটা উন্নতি সেখানে করে ফেলেছে। কিন্তু ভারতবর্ষের যেটা হচ্ছে পপুলেশন অনেক বেশি কিন্তু ইন্ডাস্ট্রি অনেক কম, এটা হচ্ছে ম্যাসিভ আনএমপ্লয়মেন্টের মূল কারণ। চলো তারপরের কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিজ কামস আন্ডার টারশিয়ারি সেক্টর অফ ইকোনমি? ইকোনমির টারশিয়ারি সেক্টরের মধ্যে কোনটি আসে? তোমাদের অপশন দেওয়া রয়েছে, এ অনলি 1 and 2, বি 1, 2 and 3, সি 1, 2, 3, 4 আর অল অফ দ্য অ্যাবাভ। কোনটা? 1 and 2। টারশিয়ারি সেক্টর এ নাম্বার স্যার। হ্যাঁ, অপশন এ। অপশন এ বলছো? Option A। 1 আর 2 একদম ঠিক বলছো। অপশন 1 and 2 অর্থাৎ ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্টেশন, এই দুটো হচ্ছে সার্ভিস সেক্টর। মাইনিং, অটোমোবাইলস আর টেক্সটাইলস, এই তিনটি কিসের মধ্যে পড়বে? মাইনিং, অটোমোবাইলস আর টেক্সটাইলস। মাইনিং প্রাইমারি সেক্টর। প্রাইমারি স্যার। দেখো এখানে কি লেখা আছে? মাইনিং লেখা আছে। মাইনিং মানে কি? মাইন মানে খনি, ঠিকই আছে। যদি আমি বলতাম কোল মাইন, ধরো কোল মাইন, এটা কোন সেক্টরের মধ্যে পড়বে? কোল মাইন, এটা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বাট মাইনিং যেটা, মাইনিং মানে কি? তুমি সেই মাইন থেকে তুলছো কোনো জিনিস, প্রোডাকশন করছো, হ্যান্স ইট ইজ সেকেন্ডারি সেক্টর। ইয়েস অর নো? যদি মাইন দেওয়া থাকে, যেমন কোল মাইন, আয়রন মাইন, গ্রাফাইট মাইন, এরকম যদি মাইন থাকে সেটা প্রাইমারি সেক্টর। বাট মাইনিং মানে কি? মাইনিং মানে তুমি প্রোডাকশন করছো তবেই তো মাইনিং বলছো। আমরা যদি বলি যে রানীগঞ্জে কি হচ্ছে, কোল মাইনিং হচ্ছে, তাই তো বলি নাকি? রানীগঞ্জে কি হয় তোমরা কি বলো উত্তর? কোল মাইন হয় না কোল মাইনিং হয়? সো মাইনিং ইজ এ প্রসেস অফ প্রোডাকশন ইন মাইন। হ্যাঁ কি না বলো, বুঝতে পারলে কিছু? হ্যাঁ স্যার। সো মাইন যদি বলছি, মাইন প্রাইমারি সেক্টর, বাট মাইনিং মানে কি? সেখান থেকে তুমি প্রোডাকশন করছো, তুলছো কয়লাগুলোকে না। ঠিক, চলো এবার নেক্সট কোয়েশ্চেন। কনসিডার দ্য ফলোইং অর্ডার অন দ্য বেসিস অফ এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশন। এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশনের উপরে ফলোইং অর্ডারটা তোমাকে বলতে হবে যে সব থেকে বেশি কে ইনকাম দেয়, এই এমপ্লয়মেন্ট মানে রোজগার দেয়,
তারপর কে দেয়, তারপর কে দেয়? অপশন only 1, অপশন বি only 1 and 3, অপশন সি only 1 and 4, and ডি all of these. 1 and 4. 1 and 4, ভেরি গুড। 1 and 4 দেখে দেখে উত্তর সুন্দর করে পড়তে হবে এবং বলতে হবে। তোমাদের খুব ভালোই শিখতে পেরেছো। তাহলে প্রাইমারি সেক্টর ভাইয়া, প্রাইমারি সেক্টর সব থেকে বেশি রোজগার দেয়, ইনকাম দেয় না, সব থেকে বেশি রোজগার দেয়। সেকেন্ডারি সেক্টর, তারপর সার্ভিস সেক্টর। তো মানে 1 নম্বর তো উত্তর হবেই। তারপর বলছে সার্ভিস সেক্টর সব থেকে বেশি রোজগার দেয়, না, একদম না। এগ্রিকালচার না, এটা নয়, এটা ঠিক নয়। অটোমোবাইল সেক্টর মানে কি? এগ্রিকালচার সেক্টর মানে কি? সার্ভিস সেক্টর মানে টার্সিয়ারি সেক্টর, এগ্রিকালচার সেক্টর মানে প্রাইমারি সেক্টর, অটোমোবাইল সেক্টর মানে সেকেন্ডারি সেক্টর। ওকে, তারপর 3 বলা হচ্ছে ইন্ডাস্ট্রি সেক্টর সব থেকে বেশি রোজগার দেয়, না। সার্ভিস সেক্টর না, প্রাইমারি সেক্টর না, এটাও না। কিন্তু হ্যাঁ, এগ্রিকালচার সেক্টর মানে কি? প্রাইমারি সেক্টর, এটা সব থেকে বেশি রোজগার দেয়। তারপর ইন্ডাস্ট্রি সেক্টর, তারপর রোজগার দেয়, তারপর সার্ভিস সেক্টর। ইয়েস, তাহলে 1 আর 4 সঠিক, বাদ বাকি সব ভুল। তার মানে অপশন সি ইজ রাইট আনসার। ওকে, চলো তারপরের প্রশ্ন। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। তারপর প্রশ্ন করা হচ্ছে হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট। উপরের কোন স্টেটমেন্টটি সঠিক? 1, 2 না 3 না সব কটা? বলা হচ্ছে যে প্রাইমারি সেক্টর অফ ইকোনমি ইজ আ সেক্টর হুইচ প্রডিউস র ম্যাটেরিয়ালস ফর ইন্ডাস্ট্রি। প্রাইমারি সেক্টর একটা ইকোনমিতে এমন একটা সেক্টর যেখানে র ম্যাটেরিয়াল প্রডিউস করা হয় ইন্ডাস্ট্রির জন্য। দ্বিতীয় অপশনে বলা হচ্ছে, দ্বিতীয় পয়েন্ট স্টেটমেন্টে বলা হচ্ছে সেকেন্ডারি সেক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর ফর ইকোনমিক গ্রোথ অফ আ নেশন। একটা নেশনের ইকোনমিক গ্রোথের জন্য সেকেন্ডারি সেক্টর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা বলা হচ্ছে। আর 3 নম্বরে বলা হচ্ছে টার্সিয়ারি সেক্টর ইজ আ সেক্টর হুইচ প্রোভাইডস ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস টু দ্য কনজিউমার্স। কনজিউমারের কাছে ফাইনাল গুডস আর সার্ভিসকে পৌঁছে দেয় টার্সিয়ারি সেক্টর। কোনটা ঠিক? সবগুলো ঠিক স্যার। ভেরি গুড, অপশন ডি ইজ রাইট আনসার, অল আর কারেক্ট, সবগুলো ঠিক। তাহলে দেখো, আমি যদি তোমাদের এটা না পড়াতাম যে সেকেন্ডারি সেক্টর সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ইকোনমিক গ্রোথের জন্য, তাহলে এটা কি উত্তর করা যেত? এই জন্য যে প্রশ্ন আসার মতন, যে কনসেপ্ট গুলো বলার, আমি কিন্তু সেগুলো সব বলবো তোমাদের। ওকে না স্যার একটা কোশ্চেন বলছিলাম যে এখানে যেরকম 2 নম্বর স্টেটমেন্টটা আছে, এখানে বলা হচ্ছে যে অফ এ নেশন, যদি এখানে অফ এ নেশন না থেকে ইন ইন্ডিয়া থাকতো তাহলে কি এটা ভুল হতো? হ্যাঁ অবশ্যই, ইন ইন্ডিয়া বললে তো ভুল হয়ে যেত। ঠিক আছে, না ভুল তবু হতো না যদি দেখো কি বলা হতো, সেকেন্ডারি সেক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর ফর ইকোনমিক গ্রোথ ইন ইন্ডিয়া। যদি এটা থাকতো যে ভারতবর্ষের ইকোনমিক গ্রোথের জন্য সেকেন্ডারি সেক্টর বিশেষভাবে প্রয়োজন, তাহলে তো ঠিকই ছিল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক, চলো। আচ্ছা, এই যে ফাইনাল গুডস কে প্রোভাইড করে, মানে ফাইনাল গুডস কোথায় প্রডিউস হয়? প্রশ্ন, ফাইনাল গুডস এন্ড সার্ভিস কোথায়? সেকেন্ডারি সেক্টরের মধ্যে, টারশিয়ারিতে নয়। কিন্তু এখানে যে প্রশ্নটা লেখা আছে ভালো করে পড়ো, এখানে বলা হচ্ছে যে টারশিয়ারি সেক্টর ইজ আ সেক্টর হুইচ প্রোভাইডস ফাইনাল গুডস এন্ড সার্ভিস টু দ্য কনজিউমার্স। কনজিউমারের কাছে পৌঁছে দেয় এরা ফাইনাল গুডস গুলোকে। ওকে, আচ্ছা চলো ঠিক। তারপর প্রশ্ন করা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি কল্ড অ্যাজ আ পার্ট অফ দ্য সার্ভিস সেক্টর। নিম্নের কোনটিকে সার্ভিস সেক্টর বলা যেতে পারে? ব্যাংকিং। Banking. গুড, ভেরি গুড। ব্যাংকিং, ব্যাংকিং ইজ এন সার্ভিস সেক্টর। ঠিক আছে, দেখো টেক্সটাইল মিলস সেকেন্ডারি সেক্টর, কোল মাইন প্রাইমারি সেক্টর, এগ্রিকালচার প্রাইমারি সেক্টর। তাহলে এই দুটো হচ্ছে প্রাইমারি সেক্টর, এটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, আর এটা হচ্ছে টারশিয়ারি সেক্টর। ওকে, আচ্ছা এবার চলে এসো তারপরে প্রশ্ন। দ্য মেইন সোর্স অফ ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ইজ। আমাদের ভারতবর্ষের ন্যাশনাল ইনকামের মূল সোর্স কোনটা? ইন্ডাস্ট্রিয়াল স্যার। সার্ভিস সেক্টর স্যার। সার্ভিস সেক্টর। এগ্রিকালচার। ভারতবর্ষের ন্যাশনাল ইনকামের সব থেকে মেইন সোর্স কোনটি? এগ্রিকালচার স্যার। সেক্টর। হ্যাঁ সার্ভিস স্যার 3 নম্বরটা। 10 নাম্বারটা স্যার, সেটা ইন্ডাস্ট্রিয়াল। আর কেউ কিছু বলো একটুখানি শুনি। স্যার আমার মনে হচ্ছে সার্ভিস সেক্টর হবে। মনে হচ্ছে কেন? সার্ভিস সেক্টর স্যার। মনে হচ্ছে একটু আগে আমরা লিখলাম না যে ভারতবর্ষের জিডিপির সঙ্গে ন্যাশনাল ইনকামের সম্পর্ক কি? আরে ভাই, জিডিপি তো ন্যাশনাল ইনকাম।
জিডিপিটাই হলো মেইন ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, অসুবিধা নেই, না পারা মানে কোনো ব্যাপার না, এগুলো তো আমরা ধীরে ধীরে পড়বো না। ন্যাশনাল ইনকামের সঙ্গে জিডিপির ওতপ্রোত সম্পর্ক ভাই, ঠিক ধীরে ধীরে করে পড়বো আমরা, ঠিক আছে। আচ্ছা, তারপর চলো, আচ্ছা এবার দেখো লাস্ট একটা টপিক, এটা বলে আজকে আমরা শেষ করব, দ্যাট ইজ ক্যাটাগরি অফ ইকোনমি। একটা ইকোনমি মানে কি ভাই? পলিটিক্যাল ইউনিট মানে একটা কান্ট্রি। তাহলে আমরা ক্যাটাগরি অফ ইকোনমি মানে কি? আমরা দেশকে ইকোনমির ক্যাটাগরিতে ভাগ করছি। সেই হিসাবে ইকোনমি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে আন্ডার ডেভেলপ ইকোনমি, একটা হচ্ছে ডেভেলপিং ইকোনমি, একটা হচ্ছে ডেভেলপড ইকোনমি। খুব ভালো করে বুঝবে। এখন সবার আগে আমি বলবো যে আনডেভেলপড ইকোনমি কারা? আনডেভেলপড মানেই আন্ডার ডেভেলপড, আর ইউ গেটিং? আনডেভেলপড মানেই আন্ডার ডেভেলপড, একই কথা। তাহলে আনডেভেলপড বা আন্ডার ডেভেলপ ইকোনমি কাদের বলে? যে সমস্ত ইকোনমি শুধুমাত্র প্রাইমারি সেক্টরের উপরে নির্ভরশীল। কি বললাম? তাহলে লিখে দিই যে ডিপেন্ডেবল only on primary sector। কি বললাম? ডিপেন্ডেবল only on primary sector। যে সেক্টর, যে ইকোনমি শুধুমাত্র প্রাইমারি সেক্টরের উপরে নির্ভরশীল, সেটা হচ্ছে আন্ডার ডেভেলপড বা আনডেভেলপড ইকোনমি। বোঝা গেছে? একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হচ্ছে নেপাল। নেপাল শুধুমাত্র তাদের কৃষির ওপরে ডিপেন্ডেবল। নেপালে কোনো শিল্প নেই। নেই মানে কি একেবারে নেই তা নয়, কম্পারেটিভলি। বুঝতে পারছো কি বলেছি? তাহলে আন্ডার ডেভেলপড ইকোনমি কাকে বলে? যে ইকোনমি শুধুমাত্র প্রাইমারি সেক্টরের উপর নির্ভরশীল। প্রাইমারি সেক্টর মানে এগ্রিকালচার। আচ্ছা, ডেভেলপিং ইকোনমি কাকে বলে? ডেভেলপিং ইকোনমি যারা কিনা প্রাইমারি সেক্টর এবং সেকেন্ডারি সেক্টর উভয়ের উপরে ডিপেন্ডেবল। অর্থাৎ কি, এভাবে লিখো যে ডিপেন্ডস অন, দরকার নেই ডেভেলপ লেখার, ছোট করে লিখিয়ে দিই। এখানে লেখো যে ডিপেন্ডস অন প্রাইমারি সেক্টর বাট moving to secondary sector। ঠিক আছে, তাহলে বলো ডেভেলপিং নেশন কাদের বলে বা ডেভেলপিং ইকোনমি কাদের বলে? যারা তো প্রাইমারি সেক্টরের উপরে নির্ভরশীল কিন্তু তারা মুভ করছে সেকেন্ডারি সেক্টরের মধ্যে। বুঝতে পারছো? তার মানে কি হচ্ছে? কি হচ্ছে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কি হচ্ছে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে এখানে। বুঝতে পারছো? তাহলে ডেভেলপিং নেশন কাকে বলে? যে সমস্ত দেশ প্রাইমারি সেক্টরের উপরে নির্ভরশীল কিন্তু তারা সেকেন্ডারি সেক্টরের দিকে মুভ করছে, সেই দেশগুলোকে বলা হয় ডেভেলপিং কান্ট্রি। এদের এক্সাম্পল ইন্ডিয়া, আমাদের প্রিয় ভারত, ইন্ডিয়া, আর চায়না, আর বাংলাদেশ, মানে বিডি বাংলাদেশ, এগুলো। তাহলে হচ্ছে ডেভেলপিং নেশন। এবার বলো দেখি ডেভেলপড কান্ট্রি কাদের বলে? ডেভেলপড কান্ট্রি completely depends on service sector। বোঝা গেল? কমপ্লিটলি ডিপেন্ডস অন সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর বা টারশিয়ারি সেক্টর তোমরা লিখে রাখতে পারো। অর্থাৎ যে দেশ বা যে অর্থনীতি সম্পূর্ণভাবে সার্ভিস সেক্টরের উপর ডিপেন্ড করে থাকে, যে দেশ বা যে অর্থনীতি সম্পূর্ণভাবে সার্ভিস সেক্টরের উপর নির্ভরশীল, সেটাকে বলা হয় ডেভেলপড নেশন। দ্যাট ইজ আমেরিকা, অস্ট্রেলিয়া, এটসেট্রা, জাপান। বুঝেছো? আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, এগুলো। এবার কথা হচ্ছে দাদা কেমন হলো ব্যাপারটা? আমেরিকা সার্ভিস সেক্টরের উপরে। দেখো, এই যে আমরা আইফোন কিনি না, আইফোনটা কোথাকার কোম্পানি? আইফোনটা কোথাকার কোম্পানি? আমেরিকা। কিন্তু আইফোনের
যে ফ্যাক্টরি, প্রোডাকশন ফ্যাক্টরি আমেরিকাতে যতগুলো আছে তার থেকে বেশি চায়নাতে আছে। কি বলছি বুঝতে পারছো? আমেরিকাতে যত প্রোডাক্ট, মানে আমেরিকার যে কোম্পানি আইফোন, ওদের নিজেদের দেশে যতগুলো না ফ্যাক্টরি আছে তার থেকে বেশি ফ্যাক্টরি কোথায় আছে? চায়নাতে আছে। এটা কেন হয় ভালো করে বোঝো। ডেভেলপড কান্ট্রি ছোট ছোট জিনিসে নিজেদের অর্থকে ব্যয় করে না। যেমন ভালো করে বোঝো, আমি যদি আমেরিকাতেই মনে করো আমি আইফোন কোম্পানির মালিক, আমি আমেরিকাতে দেখা গেল আইফোন কোম্পানির একটা ফ্যাক্টরি লাগিয়ে দিলাম। আচ্ছা, সেই ফ্যাক্টরিতে কাজ করার জন্য আমাকে লেবার সংগ্রহ করতে হবে না? লেবার সংগ্রহ করতে হবে, কাঁচামাল সংগ্রহ করতে হবে, সমস্ত কিছু করে তারপর আমাকে তৈরি করতে হবে। এবার এইগুলো করতে গেলে আমার অনেক টাকা খরচ হবে। আমি এবার করলাম কি, আমি এটা বললাম যে যাদের এই চায়নাকে দিয়ে দিলাম, এই চায়না তুমি এটা বানিয়ে দাও আমায়। চায়নায় বানিয়ে দিল। কেন? চায়নায় বানালে কি সুবিধা? চায়নায় একটা লেবার আমি 100 টাকা দিয়ে পাই, কিন্তু আমেরিকায় আমি যদি ওই লেবারকে খাটাতে যাই সে আমাকে 500 টাকা দিতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে কোনটা আমার কাছে লাভজনক? চায়নাতে তৈরি করা না আমেরিকায় তৈরি করা? চায়নাতে তৈরি করা। কারণ চায়নায় লেবারটা খুব সস্তা, ভারতবর্ষের লেবারটা খুব সস্তা, বাংলাদেশের লেবারটা খুব সস্তা। অর্থাৎ এই যে ডেভেলপিং নেশন না, ডেভেলপিং নেশনে যে লেবার থাকে সেই লেবার গুলো খুব সস্তা হয়। যার কারণে যারা ডেভেলপড কান্ট্রি তারা তাদের ইন্ডাস্ট্রি গুলোকে এই ডেভেলপিং নেশনে বা ডেভেলপিং ইকোনমি গুলোতে প্রোভাইড করে তাদের ইন্ডাস্ট্রি গুলোকে। সেখানে গিয়ে প্রোডাকশন হবে, ইন্ডিয়ায় প্রোডাকশন হবে, চায়নায় প্রোডাকশন হবে, বাংলাদেশে প্রোডাকশন হবে। আর ওরা প্রোডাকশনটাকে নিয়ে গিয়ে নিজেদের সিল ছাপ মেরে বিক্রি করবে। আইফোন তৈরি করছে চায়না, বাট ওই অ্যাপেলের লোগোটা আমেরিকা নিজে লাগিয়ে বিক্রি করে দিচ্ছে, যেটা আমাদের মাল। বোঝাতে পারলাম কিছু? তাহলে এই যে ব্র্যান্ডিং করা, অ্যাডভার্টাইজমেন্ট করা, এটা কিসের মধ্যে পড়ে? সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে। তাহলে যে দেশ কমপ্লিটলি ডিপেন্ডস অন সার্ভিস সেক্টর সেটা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, কারণ তাদের আর মানে ইন্ডাস্ট্রি লাগানোর প্রয়োজনই পড়ছে না। এতে কিন্তু একটা ভয়ও আছে, জানো? ভয় কেমন? ছোট্ট করে একটু আলোচনা করি। যদি চায়না যদি ধরো আমেরিকাকে বললো যে আমি তার তোর মাল বানিয়ে দিতে পারবো না, তখন কি হবে বলো দেখি? এমন তো হতেই পারে যে আমেরিকার আইফোন কোম্পানিকে বললো তোমার মাল আমি আর বানিয়ে দিতে পারবো না, এবার তুমি বুঝে বেড়াও, যাও। চায়নার হয়তো কিছু টাকা ইনকাম কম হবে, কিন্তু আমেরিকার তো সবই গেল। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এই জন্য ডোনাল্ড ট্রাম্প যখন এসেছিল ক্ষমতায় আমেরিকাতে, তখন ও চেয়েছিল যে আমেরিকাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে চেয়েছিল, যে আমেরিকায় শিল্প হোক। কারণ আমেরিকা যে বাইরের দেশকে দিয়ে সমস্ত কিছু জিনিসপত্র তৈরি করে নিচ্ছে, যদি বাইরের দেশ কোনোদিন না করে যে তোমারটা বানিয়ে দিব না, তাহলে তো সর্বনাশ। এখন বাইরের দেশগুলো, পৃথিবীর অন্যান্য দেশগুলো আমেরিকাকে না করে না কেন? কারণ আমেরিকা হলো সবার বড় লোক, মানে গ্রামের মধ্যে জমিদারও। ওকে যদি বড় লোক বন্ধ না করে দাও তাহলে তো সব জায়গায় তুমি বিপদে পড়বে। যদি তোমরা খুব ভালো করে খেয়াল করো তাহলে দেখবে আমেরিকার অর্থ ব্যবস্থা যদি ধসে পড়ে, এই পৃথিবীর অর্থ ব্যবস্থা ধসে পড়বে। কেন? তোমরা যত ধরনের রিপোর্ট দেখো না কেন, সেই রিপোর্ট গুলো তোমরা কি দেখো? সেই রিপোর্টে তোমরা দেখো যে কিছু, মনে করো যে ভারত বাংলাদেশকে কিছু একটা সাহায্য করলো, খবরের কাগজে দেখবা লেখা থাকবে যে ভারত বাংলাদেশকে এত মার্কিন ডলার অর্থ সহযোগিতা করলো। থাকে কিনা? থাকে না? নাকি ভারতীয় টাকা লেখা থাকে? কি লেখা থাকে? পৃথিবীর যেখান থেকে যেখানেই ট্রানজাকশন হোক না কেন সেখানে দেখবা লেখা থাকে যে এত মার্কিন ডলার, এত মার্কিন ডলার। তার মানে বুঝতে পারছো যে আমেরিকার মতন একটা দেশ সে সমগ্র পৃথিবীর কারেন্সিকে নিজের মধ্যে নিয়ে এসছে, যে ভাঙাতে গেলে বা ক্যালকুলেট করতে গেলে বা হিসাব করতে গেলে ওই আমেরিকান ডলারকেই উল্লেখ করতে হবে। তার মানে মনোপলি, বুঝতে পারছো? তাদের চলছে এখন। ওকে, যাই হোক, এটা পরে আমরা ধীরে ধীরে পড়তে পড়তে এগুলোকে বুঝবো। এইটুকুন কি বোঝা গেছে যে 3 ধরনের ইকোনমি আছে: আন্ডার ডেভেলপড, ডেভেলপিং এন্ড ডেভেলপড। ওকে, তাহলে যে সমস্ত ইকোনমি সম্পূর্ণ কৃষির উপরে নির্ভরশীল, দ্যাট ইজ আন্ডার ডেভেলপ। যারা কিনা ডেভেলপিং কি, যারা প্রাইমারি সেক্টরের উপরে নির্ভরশীল কিন্তু তারা মুভ করছে আস্তে আস্তে সেকেন্ডারি সেক্টরের উপরে, তারা ডেভেলপিং নেশন। আর ডেভেলপড মানে যারা কমপ্লিটলি সার্ভিস সেক্টর, যাদের আর ওই প্রাইমারি সেক্টর বা সেকেন্ডারি সেক্টর আর প্রয়োজন পড়ে না, যারা শুধুমাত্র সার্ভিস প্রোভাইড করে, তারা হচ্ছে ডেভেলপড নেশন। ওকে, আশা করছি এটুকুন ক্লিয়ার হয়েছে। স্যার, হ্যাঁ বলো।
স্যার বলছি ওই এইচডিআই যেটা আমাদের ইন্ডেক্স আছে সেখানে ডেভেলপড আর আন্ডার ডেভেলপ আর ডেভেলপিং কান্ট্রিগুলোর যে ন্যাশনাল ইনকাম সেগুলোকে কম্পেয়ার করার জন্যই কি মার্কিন ডলারটাকে মানে ইউনিনিমাসলি অ্যাকসেপ্ট করা হয়েছে? শুধুমাত্র তাই নয়, আবার শোনো, আমেরিকান ডলারটাকে পৃথিবীর যেখানে যা কিছু ট্রানজাকশন হোক, ভালো করে শোনো, মনে করো ওয়ার্ল্ড ব্যাংক পাকিস্তানকে কিছু গ্র্যান্ট দিচ্ছে, সাহায্য সহযোগিতা দিচ্ছে, ঠিক না? সেখানেও তুমি ওই মার্কিন ডলার, এত মার্কিন ডলার ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য দিয়েছে চায়নাকে, এই পাকিস্তানকে, মানে এই যে একটা মনোপলি অ্যাগ্রেশন, বুঝতে পারছো, ওরা ওটা করে ফেলেছে। ইভেন স্যার ওটা এটাও হলো দেখেছি যে আরবিআই তে যদি বাইরের কোনো কান্ট্রি থেকে যদি কোনো বিজনেস পারপাসে বা কোনোভাবে যদি ইনকাম হয় সেটাও মার্কিন ডলারেই মার্কিন ডলার, একদম একদম। পৃথিবীর প্রত্যেকটা দেশ মার্কিন ডলারেই ক্যালকুলেট করতে হবে, এরকম একটা মনোপলি ওরা করেই ফেলেছে, বুঝতে পারছো কত বড় খতরনাক ব্যাপার। আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ। আর দুটো তিনটে কথা বলে আজকে শেষ করব, আর দুটো তিনটে কথা বলে শেষ করব। সেটা কি দেখো অমিতা, হ্যাঁ প্রেজেন্টেশনটা কাটবি না, ঠিক আছে? আচ্ছা, ম্যাথ ক্লাস হবে না কিন্তু আজকে ইংলিশ ক্লাস তো। যাই হোক, ইংলিশ ক্লাস হবে না আজকে, ভালো লাগছে না। একটা হচ্ছে ওপেন ইকোনমি, ও ঠিক আছে। একটা হচ্ছে ওপেন ইকোনমি, আর একটা হচ্ছে ক্লোজড ইকোনমি। এই দুটো কথা বলে শেষ করে দিই। ওপেন ইকোনমি আর হচ্ছে ক্লোজড ইকোনমি। দেখো, ওপেন ইকোনমি কাকে বলে আর ক্লোজড ইকোনমি কাকে বলে, এনি আইডিয়া? ওপেন যে ইকোনমি, দেশগুলো বাইরে, বলো বলো। মানে যে দেশগুলো অন্য কোনো দেশের সাথে ট্রেড করে না, মানে তাদের ইকোনমিটা হচ্ছে ক্লোজড, আর যারা করে ভেরি গুড, বুঝতে পেরেছি, সুন্দর বলেছো, একদম স্যার ঠিক। যখন ইম্পোর্ট আর এক্সপোর্ট যখন বন্ধ হয়ে যায় কোনো দেশে, ইম্পোর্ট এক্সপোর্ট থেকে কোনো ইনকামই হয় না, সেটা ক্লোজড ইকোনমি হ্যাঁ, হবে। তার মানে লিখে রাখো, ওপেন ইকোনমি মানে হচ্ছে an economy having international trade relations। তাহলে কি বললাম, ওপেন ইকোনমি কাকে বলে? an economy having international trade relations, যারা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করে, হ্যাঁ, মানে এক দেশ অন্য এক দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে, এখানে ইম্পোর্ট করছে, এক্সপোর্ট করছে, সেটা ওপেন ইকোনমি। আর ক্লোজড ইকোনমি কোনটা? ক্লোজড ইকোনমি কোনটা? an economy having no trade relations, having no international trade relation, এমন লেখো, having no international ট্রেড রিলেশনস, ঠিক আছে? এটাকে ক্লোজড ইকোনমি বলে। তাহলে ক্লোজড ইকোনমি মানে যে দেশ পৃথিবীর অন্যান্য আন্তর্জাতিক দেশের সাথে কোনো এক্সপোর্টও করে না, ইম্পোর্টও করে না, কোনো ব্যবসাই করে না, সেটা হচ্ছে ক্লোজড ইকোনমি। আর যে দেশ বাইরের থেকেও বাইরের দেশের সঙ্গে এক্সপোর্ট করছে, ইম্পোর্ট করছে, সেটা হচ্ছে ওপেন ইকোনমি। এইবার এখানে একটা প্রশ্ন আসে, মাথায় রেখো, আমাদের ভারতবর্ষ একটা ওপেন ইকোনমি না ক্লোজড ইকোনমি? ওপেন ইকোনমি। ওপেন ইকোনমি। মনে রাখবে, ভারতবর্ষের জন্ম কবে হয়েছে এটা কেউ বলতে পারে না, যতদিন থেকে পৃথিবী আছে ততদিন থেকে ভারত আছে, ঠিক আছে না? তো ভারতবর্ষের সাধারণ একটা জন্ম আমরা কবে থেকে ধরি? 1947-এর 15ই আগস্ট। কিন্তু ওটি কি আসলেই ভারতের জন্মদিন? না তো। ভারতবর্ষের জন্মদিন জানি না কেউ কবে হয়েছে। যেদিন থেকে ভারতের অস্তিত্ব হয়েছে এই পৃথিবীতে, ভারতবর্ষ সেদিন থেকে কিন্তু ক্লোজ ইকোনমি। কারণ তোমরা যদি দেখো, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি আমি পড়িয়েছি তোমাদেরকে ইউটিউবে, সেখানে কিন্তু আমি তোমাদের বলেছি যে ভারতবর্ষ বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেড করছে, সিল্ক রুটের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু ট্রেড রিলেশন করছে। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট লিখব যে ইন্ডিয়া, এই কোশ্চেনটি জিজ্ঞেস করে এই জন্য পয়েন্টটা লিখে দিচ্ছি, ইন্ডিয়া ইজ অ্যান ওপেন ইকোনমি, ইন্ডিয়া ইজ অ্যান ওপেন ইকোনমি ফ্রম ইটস ইনিশিয়াল বার্থ বলেই লিখে রাখি আমি, ফ্রম ইটস বার্থ ইন 1947। 1947 সাল থেকেই কিন্তু ভারতবর্ষে একটা ওপেন ইকোনমি। এই প্রশ্নটা এই জন্যই লেখাচ্ছি যে একটা কথা ওঠে যে ভারতবর্ষে যে ইকোনমি মানে ওপেন ইকোনমি বলা হলো, কিন্তু এটা এমন অবস্থায় কি ছিল আজকে যেভাবে দাঁড়িয়ে আছে?
মানে আজকে 2021 সালে দাঁড়িয়ে ভারতবর্ষের যে পলিসি রয়েছে ওপেন ইকোনমি হিসাবে, সেই পলিসি কি আগে ছিল? দেখো 1991 পর্যন্ত, 1991 এর আগে পর্যন্ত ভারতবর্ষের এই ওপেন ইকোনমি হওয়ার পেছনে কিছু কিছু রেস্ট্রিকশন ছিল। কারণ ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, বুঝতে পারছো? এই প্রবাদের মানেটা বোঝো তো, যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, বোঝো? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার না, বোঝো না? শোনো শোনো, বুঝিয়ে দিচ্ছি। দেখা গেল যে কোন একটা গরু ঘরে আটকে রয়েছে, আর সেই ঘরে আগুন লেগে গেছে, আর সেই আগুন লাগলে আগুনের যে লালিহান শিখা লাল হয়ে যায়, তো সেগুলোই গরু দেখে খুব ভয় পায়। এই জন্য এই প্রবাদটা তৈরি হয়েছে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। সিঁদুরে মেঘ মানে ওই আগুনের মতন দেখতে লাগে আর কি, বুঝতে পারছো? এই জন্য বলা হয় যে, কারণ এটা মানে কি, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে পূর্বের একটা বাজে অভিজ্ঞতা, সেটা দেখে ভয় পাওয়া, ঠিক আছে? অর্থাৎ হ্যাভিং আ ফবিয়া ফ্রম এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা থেকে কোন একটা ভয়। ভারতবর্ষে ইংরেজরা এসেছিল ব্যবসা করার নামে, এসে ভারতবর্ষকে ক্যাপচার করে নিয়েছিল। তাই 1991 সালের আগে ভারতবর্ষ মনে করতো কোন কোম্পানিকে যদি আমি ভারতবর্ষে ব্যবসা করার বিরাট সুযোগ করে দিই, তারা হয়তো আবার ভারতকে ক্যাপচার করে বসবে। এই জন্য বললাম যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, কারণ ভারতের একটা অভিজ্ঞতা রয়েছে যে ভাই ব্যবসা করতে দিয়েছিলাম একজনকে, সে এসে আবার রাজ্য শাসন করে শুরু করে দিয়েছিল। এই জন্য এই 1991 সালে ডক্টর মনমোহন সিং, যিনি আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তার নেতৃত্বে ভারতবর্ষের অর্থনীতিতে একটি বিরাট পরিবর্তন আসে, দ্যাট ইজ কল্ড এলপিজি, অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। লিবারালাইজেশন মানে কি, সমস্ত যে নিয়ম রুলস রেগুলেশন ছিল সেগুলোকে একটু শিথিল করে দেওয়া হয়েছিল। প্রাইভেটাইজেশন মানে কি, ব্যক্তিগত মালিকানায় স্বাধীনতা দেওয়া হয়েছিল, যে তুমি নিজে নিজে ফ্যাক্টরি লাগাও, ইনকাম করো, কোনো ব্যাপার না। আর গ্লোবালাইজেশন মানে সমগ্র বিশ্বের সঙ্গে ট্রেড রিলেশন তৈরি করো, এই ছিল। তাহলে 1991 সালের আগে কিছু কিছু রেস্ট্রিকশন ছিল, বাট ক্লোজড ইকোনমি কোনোদিনই ছিল না, কিন্তু কিছু রেস্ট্রিকশন ছিল। এই জন্য এই পয়েন্টটা লেখানো হলো যে এলপিজির মধ্যে পড়ানোর সময় অনেক সময় এই ব্যাখ্যাটা অনেকে ভুল ভেবে ফেলে, যার কারণে বলা হয় যে ভারতবর্ষকে 1991 আগে হয়তো ভারতবর্ষ একটা ক্লোজড ইকোনমি ছিল। কথাটা ঠিক নয়, কিছু কিছু রেস্ট্রিকশন ছিল বটে, বাট ক্লোজড ইকোনমি বলা যায় না, ঠিক আছে? তাহলে যাই হোক, আজকে আমাদের এই পর্যন্তই আলোচনা করার কথা ছিল, এই পর্যন্ত আলোচনা করলাম। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন থাকলে করো। 1947 এর আগে ক্লোজ ছিল? নো ভাই, ভারতবর্ষ যতদিন থেকে পৃথিবীর অস্তিত্ব, ততদিন থেকে ভারতের অস্তিত্ব, ততদিন ভারতবর্ষ ওপেন ইকোনমি, ওপেন। ভারতবর্ষ কখনোই ক্লোজড ইকোনমি ছিল না। তো স্যার আপনি পার্টিকুলারলি 1947 এটা লিখলাম কেন? কারণ এই সালটায় ভারতবর্ষের স্বাধীনতা হয়েছিল না, এই জন্য লিখলাম, বুঝেছো? ইন্ডিয়া ইজ অ্যান ওপেন ইকোনমি ফ্রম ইটস বার্থ ইন 1947। ভারতবর্ষের জন্ম কবে হয়েছে কেউ জানে না, কিন্তু 1947 সালের 15 আগস্ট ভারতের একটা নতুন জন্ম হয়েছে, কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই জন্য এই পয়েন্টটা লেখালাম। তার মানে এই নয় যে 1947 আগে ভারতবর্ষ ক্লোজ ছিল, তা নয় তো। যাই হোক, আজকে এই পর্যন্ত পড়ানো হলো। তোমরা বলো, যা পড়ানোর আমি চেষ্টা করলাম তোমরা বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। পুরো কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে তাহলে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। এই ইকোনমি রিলেটেড নয়, এটা হচ্ছে স্যার ইংলিশের কি নতুন কোনো ব্যাচ স্টার্ট হবে? না না, এখন নতুন কোনো ব্যাচ স্টার্ট হবে না। আগামী 2-3 মাসের মধ্যে আজকের ক্লাসটা কবে? আজকের ক্লাসটা দেখি আমি এর মধ্যে। তোমাদের নেক্সট ক্লাস কবে আছে? ইংলিশে। স্যার দেখছি করে দেবো, না হলে নেক্সট দিন যে ক্লাস আছে সেদিন হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, বলো তাহলে। স্যার বলছি স্যার ক্লাসগুলো কি এতে দেওয়া হবে? এই ক্লাসগুলো সব ইউটিউবে আপলোড হয়ে যাবে ফর অল। লিংকটা স্যার হোয়াটসঅ্যাপে দেবেন না? হ্যাঁ বলছি লিংকটা স্যার হোয়াটসঅ্যাপে দেবেন না গ্রুপে? হ্যাঁ, সে লিংক তো তোমাদের যেভাবে দেওয়া হয় সেভাবে দেওয়াই হবে। আগামী 2-3 মাসের মধ্যে কি শুরু হবে স্যার? 2-3 মাস বলতে পারছি না ভাই, ইংলিশ ক্লাসটার কথা বলছি। হ্যাঁ 2-3 মাসের মধ্যে দেখি বলা যাবে না এইভাবে, কারণ একটা চলছে তো।
স্যার যদি কখনো শুরু হয় তো একটু ইনফর্ম করবেন স্যার একটু আমাদের গ্রুপে। হ্যাঁ ঠিক 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 ইনফর্ম করবো অবশ্যই। দেখো ইংলিশ ক্লাস সবে শুরু হয়েছে, 10টা না 12টা ক্লাস হয়েছে, ঠিক আছে না? ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো। হ্যাঁ, শুভরাত্রি। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ।